আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাকে একটু সবাই জানাও যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। একটু জানাও যে সব ওকে আছে কিনা। আচ্ছা, সবকিছু ঠিকঠাক থাকলে আজকের ক্লাস শুরু করব। তো তোমাদের অর্গানিকের উপর 4টা ক্লাস হওয়ার কথা ছিল, তার ভিতর আজকে আসলে একটা স্পেশাল ক্লাস হচ্ছে, ফলে আরও অর্গানিকের উপর 2টা ক্লাস হবে। এবং অর্থাৎ বলা যায় যে 5টা ক্লাসই হচ্ছে অর্গানিকের উপর। এবং এই 5টা ক্লাস যদি কেউ করে, মেডিকেল ভর্তি প্রস্তুতি যারা নিচ্ছে, মেডিকেল অ্যাসপিরেন্ট যারা, তাদের প্রিপারেশন যেটা সেটা হচ্ছে কমপ্লিট হবে। ঠিক আছে, আমি আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা, একটু আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু তোমরা বন্ধুদের মেনশন দিতে পারো। আর আমাদের গোল্ড ডিগার্সের 3টা ব্যাচে ভর্তি চলতেছে। আমাদের 23-এর ব্যাচ, 24-এর ব্যাচ এবং 25-এর ব্যাচ, প্রত্যেকটা ব্যাচে আলাদা। আমরা মিক্স করব না যে একসাথে ক্লাস করো, ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা ব্যাচের প্রিপারেশন একরকম হয়। প্রত্যেকটা ব্যাচের একটা ব্যাচ সেকেন্ড টাইমার যারা, তারা অলরেডি পরীক্ষা দিয়েছে একবার, ফলে তাদের জন্য একরকম ব্যাপার গাইডলাইন। 24 ব্যাচ যাদের মাত্র কয়েকটা মাস পরে মেডিকেল ভর্তি পরীক্ষা, ওরা মেডিকেল ভর্তি প্রস্তুতির কিছুই বুঝে না, ফলে ওদেরকে যেমন বুঝায় পড়াইতে হবে, সাথে সাথে এমনও না যে 4-5 ঘন্টার ক্লাস নিব, যেই ক্লাসে আসলে দেখা যায় যে মানে একেবারে সব পড়াই দিলাম, তারপর ও তো নিজেই বুঝবে না যে কি পড়বো কি পড়বো না। ওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ওকে আমি যখন একটা ক্লাস করাবো, ওকে খুব ভালোভাবে যেন আইডিয়া পেয়ে যায় যে ওকে আসলে কি পড়তে হবে কি পড়তে হবে না। এই জায়গাগুলো আমরা সব কিছু নিয়ে কথা বলবো। আর নতুন এডিশনের বই নিয়ে কিছু বলেন, শাওন বলছো। তো নতুন এডিশনে শুধুমাত্র জুওলজিতে চেঞ্জ আসছে, এবার এটা সব বছরই আসে। এবং যা চেঞ্জ আসছে, কেউ চাইলে জুওলজি নতুন বই কিনতে পারো, তবে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তাদের দরকার নাই, কারণ একটা বই তোমরা অনেকদিন ধরে পড়তেছো, একটা ভালো পরিচয় হয়ে গেছে বইটার সাথে। বইটা আসলে অনেক কষ্ট করে দাগাইছো তোমরা, ফলে নতুন একটা বইয়ের সাথে কানেকশনটা ক্রিয়েট করা পসিবল না, ফলে আমরা এক্সট্রা ইনফোগুলো দিয়ে দিব। আর ফার্স্ট টাইমার যারা, তারা জুওলজি বই নতুন করে কিনবা। তবে ফার্স্ট টাইমার যারা যারা মেডিকেল ভর্তি প্রস্তুতি নিবা, তারা একটা কোশ্চেন আমাদেরকে করো, সেটা হচ্ছে ভাইয়া অন্যান্য রাইটারের বইগুলো কেনা লাগবে কিনা। না, কেনা লাগবে না। তোমরা মূল রাইটারের বই, অর্থাৎ জুওলজিতে আজমল স্যার, বটানিতে হাসান স্যার, কেমিস্ট্রিতে হাজারি স্যার এবং ফিজিক্সে ইসাক স্যারের বইগুলোই কিনবা। চেষ্টা করবে লেটেস্ট এডিশনটা কেনার, যদি না থাকে। আর যদি থাকে, যেমন আমরা বলি যে বোটানি, কেমিস্ট্রি এবং ফিজিক্সে কোনো চেঞ্জ প্রতি বছরই, কোনো বছরই তেমন হয় না। এবছর আসলে ওরকম হয় নাই। যদি সামান্য কিছু চেঞ্জ থাকে, সেটা আমরা বলে দিব। অর্থাৎ তোমাকে এটা নিয়ে তোমাকে আসলে দুশ্চিন্তা করতে হবে না, কারণ কিছু চিন্তা যেগুলো তোমাকে একটা জিনিস সাজায় দেওয়া দরকার, একটা জিনিস গোছায় দেওয়া দরকার, হ্যাঁ, কীভাবে পড়তে হবে সেই পরামর্শটা দরকার। এই সব কিছু তুমি যদি গোল্ড ডিগার্সে ভর্তি হও, গোল্ড ডিগার্স ইনশাআল্লাহ তোমাকে সেই সাপোর্টটা দিবে। আচ্ছা, ফলে আমার মনে হয় যে একটা কথা একটু বলে রাখি, যে অনেকেই তোমাকে ভয় দিতে চাইবে, কারণ ভয় হচ্ছে তাদের সবচেয়ে বড় অস্ত্র। তোমাকে যত বেশি ভয় পাওয়াতে সে পারবে, তত বেশি তোমার থেকে মুনাফা নিতে পারবে। সে ওই ভয় দেখাই তোমাকে আসলে, ওই ভয়ের রাজত্ব, যে হ্যাঁ তোমাকে তো এই করতে হবে, ওই করতে হবে, এইটা না করলে তো হবে না। মেডিকেলে চান্স পাওয়া কোনো কঠিন কাজ না, মেডিকেলে চান্স পাওয়া ইজি। মেডিকেলে চান্স পাওয়ার জন্য একটা কাজই করতে হয়, মূল বইটা পড়তে হয়, মূল বই ধরে ধরে পড়তে হয়। এবং তোমরা যারা মেডিওলজির ক্লাসগুলো করো, সবাই জানো যে মেডিওলজি সবসময় মূল বই ধরে ধরে পড়ায়। তবে যদি কখনো কোনো কিছু সাজায় দেওয়ার দরকার হয়, গোছায় দেওয়ার দরকার হয়, বোঝানোর দরকার হয়, তখন বোর্ড থেকে পড়ায়। অর্থাৎ মেডিওলজির ক্লাসগুলো বোর্ড প্লাস মূল বই, যেটা বোঝানোর দরকার সেটা বোর্ড, বা একটু গোছায় দেওয়ার দরকার সেটা বোর্ড, বাকি সব কিছু মূল বই থেকে বোঝায়। কারণ মূল বই তোমাকে চান্স পাওয়াবে, মূল বই তোমাকে পড়তে হবে, মূল বইয়ে তোমাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। কেউ যদি একটা বই খুব ভালোভাবে পড়াশোনা করে, আমরা যে বইগুলোর কথা বললাম, সেই বইগুলো যদি কেউ ঠিকঠাক পড়ে, তার পক্ষে চান্স পাওয়াটা আসলে সব সময় সম্ভব। তার আসলে অন্য কিছু করা লাগবে না। আর 25 ব্যাচের জন্য যেহেতু আমরা আলাদা একটা ব্যাচ লঞ্চ করছি, প্রি মেডিকেল ব্যাচ, তো যেহেতু 25 ব্যাচ এখন সপ্তাহে 3টা করে ক্লাস হবে, এবং এই কোর্সটা চলে যাবে হচ্ছে ওদের মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত। ফলে দেখো, এই যে ফি এবং এরপর যে ব্যাচগুলো আসবে,
ওদের 25 ব্যাচের জন্য সেই ব্যাচগুলো ওরা ফ্রি পাবে। 2 নাম্বার হচ্ছে যেহেতু আমরা লম্বা একটা সময় ধরে সময় পাচ্ছি, ফলে ওদেরকে আমরা একেবারে জিরো থেকে গড়ে তুলতে পারবো, হাতে ধরে গড়ে তুলতে পারবো। আমি কথা দিতে পারি 25 ব্যাচের যারা মেডিওলজির সাথে জয়েন করবে, আমাদের সাথে জয়েন করবে, আমরা আসলে ওদেরকে এমনভাবে রেডি করব যে যাদের প্রিপারেশন একেবারে জিরো, মেডিকেল অ্যাডমিশনের মও বোঝে না, তারাও মেডিকেলে চান্স পাওয়ার জন্য ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে। আর 24 ব্যাচের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে তোমাদের পড়ার সময় মানে দিতে হবে, পড়ার সময় দিয়ে ফলে ক্লাসগুলো কিভাবে নেওয়া যায়। এবং আমাদের এবার 24 ব্যাচের জন্য সবচেয়ে বড় যেই ব্যাপারটা আমরা চেষ্টা করতেছি ক্লাসগুলো এমনভাবে সাজানোর জন্য যে ক্লাসেই যেন তোমার ম্যাক্সিমাম পড়া হয়ে যায়। 100% পড়া কখনোই সম্ভব না, কারণ বাসায় তো বই পড়তেই হবে, তবে বাসায় যেন তোমার যত কম সময় তুমি বাসায় মানে বইয়ে ধরো, আমি তোমাকে বই ধরে পড়াবো, যেহেতু তুমি যেহেতু এরপর আবার বই পড়বা, ফলে বই ধরে পড়ালে আবার যখন বই ধরবা তখন দেখবে যে বইটা অনেক চেনা চেনা লাগতেছে। আদারওয়াইজ আমি তোমাকে নোটে পড়াই দিলাম একরকম, বই খুলে তুমি কিছুই খুঁজে পাচ্ছ না, তখন তুমি পড়বা আর এক বিপদে। তো মেডিওলজির আপাতত কোনো প্রোমো কোড নাই, অলরেডি বিশাল একটা ডিসকাউন্ট চলতেছে, যেটা 31 আগস্ট পর্যন্ত চলবে। তো যারা ভর্তি হচ্ছ তারা হচ্ছে আজকে দেখলাম যে 35 জন মতো ভর্তি হয়েছে। তো এটা আসলে যত সময় যায় তত বাড়ে, এবং আমি এমনও দেখছি যে একটা কোর্সে 300 স্টুডেন্ট ভর্তি হয়েছে, লাস্ট 2 দিনে আরও 400 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তো শেষের দিকে ভর্তি না হয়ে এখন ভর্তি হয়ে যেতে পারো। আর তোমাদের বলছিলাম যে গত 2 দিনে যারা ভর্তি হবে তাদের 50% আমরা বন্যার্থদের দিব। তো আমরা 50% 2 লাখের বেশি অ্যামাউন্ট আমরা দিব। এর আগে আমরা 1 লাখের বেশি অ্যামাউন্ট দিছি, আরও 2 লাখের বেশি অ্যামাউন্ট আমরা দিচ্ছি। আমরা অনেক বড় প্ল্যাটফর্ম, মানে আমরা অনেক বড় লোক না, কারণ আমরা যেই টাকা আয় করি তার আমরা হিসাব করে দেখলাম যে সেলিব্রেশন সহ আমাদের 65 থেকে 70% টাকা আমরা আসলে স্টুডেন্টদের পিছনে খরচ করি। তো সেখানে আসলে আমরা 50%-এর মতো টাকা, মানে হচ্ছে এখানে আমরাও একটা পার্ট দিচ্ছি স্টুডেন্ট মানে বন্যার্থদের জন্য। ফলে আমরা বন্যার্থদের জন্য হেল্প করার ট্রাই করতেছি। তবে এখানে একটু বলে রাখি যে এখন আসলে একটু ক্যাওস হচ্ছে, তো যার জন্য আমরা একটু চিন্তা করতেছি যে কীভাবে দিলে আসলে যারা প্রত্যন্ত অঞ্চলে তারা আসলে ভালোভাবে ইয়াগুলা পাবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। ক্লাসে আজকে আমরা বই থেকে পড়বো না, যেহেতু বললাম স্পেশাল ক্লাস। আমি দেখো, এই অধ্যায়ে ব্যবহার, এই অধ্যায়ের শনাক্তকারী বিক্রিয়া, এই অধ্যায়ের অন্যান্য বিক্রিয়াগুলা, কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো শিখলে 50% বিক্রিয়া হয়ে যায়। হ্যাঁ, মানে এই জিনিসগুলো আমি তোমাকে সাজাই দিব, এবং আমি তোমাকে কথা দিচ্ছি এই যে ব্যবহার, শনাক্তকারী বিক্রিয়া, বিশেষ বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো একসাথে তোমাকে যখন শিখিয়ে দিব, আমি গ্যারান্টি দিচ্ছি মেডিকেল ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন তুমি পাবাই আজকের ক্লাস থেকে। আজকে যে নোট করতেছি এখান থেকে একটা প্রশ্ন তুমি অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষায় পাবা। তাহলে চলো আমরা একটু শুরু করি। মানে আমরা সবচেয়ে পরিচিত জায়গা থেকে শুরু করি, যে আমাদের সবচেয়ে পরিচিত জায়গা হচ্ছে অ্যালকেন। অ্যালকেনকে বলে প্যারাফিন। অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। তোমরা জানো যে অ্যালকেন কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, অ্যালকেন কারোর সাথেই বিক্রিয়া করতে চায় না, অ্যালকেন থেকে কোনো কিছু তৈরি করা যায় না বললেই চলে। তো এই যে ব্যাপার, মানে প্যারাফিন অর্থাৎ অল্প আসক্তি বা স্বল্প আসক্তি। প্যারাফিন মানে হচ্ছে স্বল্প আসক্তি। আমরা যদি অ্যালকিন দেখি, অ্যালকিনকে বলা হয় অলেফিন। অ্যালকিনকে বলা হয় অলেফিন। অলেফিন শব্দের অর্থ তৈল উৎপাদনকারী, তৈল উৎপাদনকারী। সর্বশেষ অ্যালকাইন। অ্যালকাইনকে বলা হয় অ্যাসিটিলিন। কি বলা হয়? অ্যাসিটিলিন। তাহলে একটু খেয়াল করো, আমরা এই জায়গাটা একটু রিপিট করতে চাই। অ্যালকেন যেটা, অ্যালকেনকে বলা হয় প্যারাফিন, অর্থাৎ এরা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। প্যারাফিন শব্দের অর্থ এর আসক্তি খুব কম। মানে কারো হয় না যে যারা কারোর সাথে প্রেম করতে চায় না, একদম সিঙ্গেল, হ্যাঁ, ফরএভার সিঙ্গেল। তো এরকম অ্যালকেন কারোর সাথে কোনো প্রেম বা কোনো বিক্রিয়া করতে চায় না, ও হচ্ছে প্যারাফিন। অ্যালকিন হচ্ছে অলেফিন, তৈল উৎপাদনকারী। অ্যালকাইন হচ্ছে অ্যাসিটিলিন। অ্যালকাইন বললাম হচ্ছে ভাইয়া অ্যাসিটিলিন। এরপর একটু চলে আসো, তোমরা জানো যে কঠিন কার্বন ডাইঅক্সাইড। কঠিন কার্বন ডাইঅক্সাইড কি বলা হয় বলো তো? কঠিন, ফলে শুষ্ক বরফ। এটা হচ্ছে শুষ্ক বরফ। এটা খুবই চমৎকার একটা জিনিস, এটা অন্যান্য অধ্যায়ে তুমি পাবা। কঠিন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে শুষ্ক বরফ। আর মিথেনকে বলা হয় মার্স গ্যাস। মার্স গ্যাস, মার্স শব্দের অর্থ হচ্ছে ভেজা স্থান। মিথেন গ্যাস আসলে ভেজা স্থানে পাওয়া যায়, ফলে মিথেনকে বলা হয় মার্স গ্যাস।
তাহলে কঠিন কার্বন ডাই অক্সাইড শুষ্ক বরফ, আর মিথেন হচ্ছে মার্স গ্যাস। এই জায়গাটা আমরা বুঝতে পারলাম। এরপরে একটু চলে আসো, একটা জিনিস পাস লাগে ভাইয়া, গ্লিসারিন আর গ্লিসারলের ডিফারেন্স কি? গ্লিসারিন আর গ্লিসারলের কোনো ডিফারেন্স নেই, যাহাই গ্লিসারিন তাহাই গ্লিসারল। আর একটা জিনিস আমরা গতকালই পড়ছিলাম, ফেনল। ফেনলের আরেকটা নাম কি? কার্বলিক অ্যাসিড। এটা আমরা গত ক্লাসে যারা ছিল তারা জানো। তাহলে একটু খেয়াল করো, কঠিন কার্বন ডাই অক্সাইড হচ্ছে শুষ্ক বরফ, মিথেন মার্স গ্যাস, গ্লিসারিন গ্লিসারল, গ্লিসারিন যাহা তাহাই গ্লিসারল, আর ফেনলের আরেকটা নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। ফলে ফেনল হচ্ছে একটা অম্লধর্মী যৌগ এবং কার্বলিক অ্যাসিড সাপ তাড়াতে ব্যবহৃত হয়। এবং কার্বলিক অ্যাসিড তোমরা জানো যে সাপ তাড়াতে ব্যবহৃত হয়। এবং তোমরা জানো আজকে কিন্তু এক হচ্ছে বন্যার অবস্থা সম্ভবত আগের থেকে ইমপ্রুভ করছে। এখন আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে লক্ষ লক্ষ পরিবার যারা আসলে তাদের সর্বস্ব হারাইছে। অনেকের ক্ষেত্রে তাদের কৃষি জমি, মানে একটা মানুষ বন্যার ক্ষেত্রে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় এটা হয়তো আমরা আসলে ডিরেক্ট, যারা আমরা শহরের মানুষ আমরা বুঝতে পারি না। যেহেতু আমি আসলে উপকূলের মানুষ, আমি বেশ কয়েকবার এরকম অবস্থার শিকার হয়েছি, ফলে আমি ব্যাপারটা খুব ভালোভাবে জানি। ফলে একটু তোমাদের বলি, বন্যার ক্ষেত্রে ক্ষতিটা হয় মেইনলি, ধরো একজন কৃষি কাজ করে, তো বাংলাদেশে অনেক মানুষ আছে যারা আসলে দিন আনে দিন খায়, বা কৃষিকাজের জন্য যেই টাকাটা দরকার সেই টাকাটা তার কাছে থাকে না, ফলে সে একজনের থেকে ধার এনে কৃষিকাজটা শুরু করে। খেয়াল করো, সে যখন এই যে বন্যার কারণে তার সব ফসল চলে গেল, তার চুক্তি থাকে যে কৃষি করে যখন সে ফসলটা পাবে সেটা দিয়ে সে আসলে কিছু টাকা নিজের জন্য রাখবে এবং বাকি টাকা দিয়ে ধার পরিশোধ করবে। কিন্তু বন্যায় তার ফসলটা চলে গেল, এখন তাকে কিন্তু ধারটা পরিশোধ করতে হবে, এবং যার থেকে দেশে ধার আনছে সেটা হতে পারে কোনো সংস্থা থেকে, হতে পারে কোনো ব্যক্তির থেকে, তাকে কিন্তু ওই টাকাটা পরিশোধ করতে হবে। খেয়াল করো, ওনার কিছু নাই, বা অনেকের গবাদি পশু থাকে, গরু মহিষ, এগুলো ভেসে যায়। দেখা যায় যে ওই কয়েকটা গরু দিয়েই তার সারা বছর চলে, সেই গরুটা নাই, মানে তার কিছু নাই। অনেকের হচ্ছে মানে সংসার, মানে দেখা যাচ্ছে যে সারা জীবনের পরিশ্রম করে একটা ঘর সে তুলছে, সেই ঘরটা ভেসে গেছে, সেই ঘরে যা কিছু ছিল সব কিছু ভেসে গেছে। ফলে তুমি যখন ওই জায়গায় এসে না দাঁড়াবা, তুমি আসলে বুঝতে পারবা না যে কি হলো। তবে বন্যার ক্ষেত্রে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ আসলে খুব ভালো না। তোমার শুনতে খারাপ লাগবে, কারণ আমি নিজে কয়েকবার ত্রাণ দিতে গেছি, বিশেষ করে শীতার্তদের জন্য শীত বস্ত্র বিতরণ। আমি একবার একটা পিক আপ নিলাম, দিতে গিয়ে খুব বাজে একটা বিভৎস অভিজ্ঞতা হলো। তো তার থেকে এর বাইরে আরও একবার ত্রাণ দিতে যে খুব বাজে অভিজ্ঞতা হলো। তখন আমি জানি যে নর্মালি কি হয়, যে তুমি যখন ত্রাণ নিয়ে যাচ্ছ, তুমি ফেনী শহরে ফার্স্টে গেলা, যাওয়ার পরে তুমি ওখানে দেখবা যে প্রচুর মানুষ, তারা এসে দাবি করতেছে, তারা কান্নাকাটি করতেছে, তারা এসে দাবি করতেছে তাদের সব হারায় ফেলছে। তুমি অনেক কষ্টে, অনেক আপ্লুত হয়ে তাদেরকে এই ত্রাণগুলা দিয়ে দিবা, কিন্তু তুমি পরে জানতে পারবা যে এরা আসলে ব্যবসায়ী, এরা ফেনী শহরের মানুষ, এদের খুব বেশি ক্ষতি হয় নাই। যদি ক্ষতি হইতো তাহলে বসে বসে ত্রাণ কালেক্ট করে বেড়াইতো না। তো এরা হচ্ছে ত্রাণ কালেক্ট করতেছে, বিক্রি করতেছে, আবার ত্রাণ কালেক্ট করতেছে। 90% বা 80% ত্রাণ আসলে এদের পিছনে চলে যাচ্ছে। আর খুব ভালো যারা, আর অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত কারা হয়েছে একেবারে প্রত্যন্ত অঞ্চলে, যেখানে আসলে যাওয়াটা খুব টাফ, তোমার ওই অভিজ্ঞতাও নাই, ওই এক্সপার্টাইজও নাই, তো আসলে খুবই সমস্যা। তো মানে ম্যাক্সিমাম ত্রাণই এরা নিয়ে যায়, এই ব্যবসায়ীগুলা, আর যারা আসলে নিডি তারা আসলে ত্রাণটা পায় না। ফলে আমার যে অ্যামাউন্টটা ওইটাও আমি রাখছি, যে আমি আসলে ভাববো কিভাবে করা যায়। আমি যদি প্রত্যন্ত এলাকায় পৌঁছাতে পারি সেটা পৌঁছাবো, অথবা আমি তারপর হয়তো 2-3 জন মানুষকে খুঁজে বের করে তাদেরকে ঘর তুলে দেওয়ার ক্ষেত্রে হেল্প করবো। ব্যাপারটা এরকম। আচ্ছা, আশা করি ক্লাস আটকে যাচ্ছে না। অ্যাডমিশন কবে হতে পারে এটা এই মুহূর্তে বলা খুব কঠিন। হ্যাঁ, এই মুহূর্তে বলা খুব কঠিন। আমার মনে হয় যে রেজাল্ট দেওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে, কারণ এই বছরের সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। সো তবে আমার মনে হয় যে অ্যাডমিশনটা একটু দ্রুতই নেওয়ার চেষ্টা করবে। তুমি ডিসেম্বরের লাস্ট ধরে পড়াবা, তুমি মনে করবে যে তোমার কাছে ডিসেম্বর আছে, ঠিক আছে, কারণ সময় যদি বাড়ে তাহলে তো ভালো, কিন্তু তুমি ডিসেম্বর ধরে শেষ করে ট্রাই করবা। আচ্ছা, ঠিক আছে, আমরা আশা করি এইটা বুঝতে পারছি। হ্যাঁ,
আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু দেখি চলো, সেটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। এই তিনটা জিনিস তোমরা পড়ছো, এই তিন জিনিস আসলে আমরা পড়বো আজকে। না, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন ওইভাবে আসলে পড়বো না, তারপর একটু দেখাই যে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এদের 4 নাম্বার মানে C4 পর্যন্ত, মানে C4 ধরো অ্যালকেন কি CH4 C2H6, তাই না? এভাবে C4 পর্যন্ত, অ্যালকেনের ক্ষেত্রেও C4, অ্যালকাইনের ক্ষেত্রেও C4 পর্যন্ত যারা আছে তারা হচ্ছে গ্যাস। ঠিক আছে, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে 17, 15 এবং 12 এই পর্যন্ত তরল, মানে অ্যালকেনের 17 নম্বর সদস্য পর্যন্ত তরল, 17 নম্বর কার্বন আর কি, C17, অ্যালকেনের ক্ষেত্রে 15 আর অ্যালকাইনের ক্ষেত্রে 12, তাহলে 17, 15 সরি 12 না 11, 17, 15, 11 পর্যন্ত তরল। এবং অ্যালকেনের ক্ষেত্রে যদি 18তে যায় তখন এটা গ্যাস, সরি তখন এটা কঠিন। বা অ্যালকিনের ক্ষেত্রে 18 নাম্বার সদস্য C18 যেটা, অ্যালকাইনের ক্ষেত্রে C18, তখন তারা গ্যাস হচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি, আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন চলে আসো একটা ব্যাপার একটু বলে রাখি। জৈব যৌগে তুমি সবচেয়ে বেশি ভয় পাও কোথায়? বিক্রিয়ায়। জৈব যৌগের সবচেয়ে কম আসে কোনটা? বিক্রিয়া। জৈব যৌগে দেখো, মেডিকেলে যারা পড়ো তাদের প্রচুর মনে রাখতে হয় জিনিস। বোটানিতে, জুলজিতে তুমি হাজার হাজার জিনিস মুখস্থ করো, তাই না? করো, ওকে। কিন্তু কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি জৈব যৌগ থেকে, জৈব যৌগ তোমার সবচেয়ে ভয়ের চ্যাপ্টার, কারণ বিক্রিয়া। কিন্তু জৈব যৌগের সবচেয়ে বেশি প্রশ্ন আসে কই থেকে জানো? ব্যবহার থেকে। এবং ব্যবহার খুব বেশি না, সেই ব্যবহারগুলা তুমি খুব মনোযোগ দিয়ে পড়ো না, এবং এই ব্যবহারগুলো তুমি ভুল করে আসো। এবং ব্যবহারগুলো বইয়ে খুব অগোছালোভাবে দেওয়া আছে, পুরো বইতে ব্যবহারগুলো দেওয়া। তো চলো আমরা একটু একসাথে ব্যবহারগুলো পড়ি, একসাথে ব্যবহারগুলো একটু পড়ার চেষ্টা করি। ঠিক আছে, চলো এখন ফার্স্টে আমরা একটু দেখি যে জীবাণুনাশক কারা। গতকাল আমরা পড়তেছিলাম C6H6Cl6, এই যৌগটার নাম কি বলতো? C6H6Cl6, এটাকে বলে BHC। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই, বেনজিন হেক্সাক্লোরাইড। দেখো বেনজিন আর 6টা ক্লোরিন, তাই এটাকে বলা হয় বেনজিন হেক্সাক্লোরাইড। এটার আরো নাম আছে, গ্যামাক্সিন বলে, এটাকে লিন্ডেন বলে। তাহলে এই যে যৌগটা, এই যৌগটা কিন্তু একটা জীবাণুনাশক। ঠিক আছে, এরপরে আসো ক্লোরোজাইলিনল। ক্লোরোজাইলিনল, এটা হচ্ছে ডেটলের মূল উপাদান। যখন ডেটল পড়বা তখন দেখবা ডেটলের মূল উপাদান হচ্ছে ক্লোরোজাইলিনল। এটা হচ্ছে ডেটলের মূল উপাদান, কি বলছি ভাইয়া? ক্লোরোজাইলিনল। এটা হচ্ছে একটা জীবাণুনাশক, এটা একটা জীবাণুনাশক। কারণ তুমি জানো যে ডেটল কোন কাজে ব্যবহৃত হয়? জীবাণুনাশকের কাজে। এছাড়া তোমরা ডিডিটির কথা শুনছো, ডিডিটি কিন্তু নিষিদ্ধ, এটাও একটা জীবাণুনাশক। সাথে সাথে আরেকটা জিনিস একটু দেখি, C6H6, এইটা হচ্ছে, এই যৌগটার নাম কি বলতো? C6, সরি E6 না রে, Cl6, C6Cl6, C6Cl6, হেক্সাক্লোরোবেনজিন, হেক্সাক্লোরোবেনজিন। এই যৌগটা হচ্ছে ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড, ফাঙ্গিসাইড মানে ছত্রাকনাশক। তাহলে এটা ছত্রাকনাশক। এই যে তোমার BHC, ক্লোরোজাইলিনল, এগুলো হচ্ছে জীবাণুনাশক। BHC, ক্লোরোজাইলিনল, DDT, এগুলো হচ্ছে জীবাণুনাশক। বা DDT কে আসলে মেইনলি কীটনাশক বলে। DDT কে মেইনলি কীটনাশক বলা হয়। DDT কে মেইনলি কীটনাশক বলা হয়। এখন ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের কথা আমরা জানি। ক্লোরোফর্ম কোন কাজে ব্যবহৃত হয়? চেতননাশক। তবে ক্লোরোফর্মের সমস্যা যেটা, সেটা হচ্ছে ক্লোরোফর্ম দিলে তোমার মানে তুমি পুরোপুরি অজ্ঞান হয়ে যাবা, তাই না? তুমি নিজে সেন্সলেস হয়ে যাবা। তো ক্লোরোফর্মের এটা একটা খুব বড় সমস্যা। এবং তোমরা জানো যে ক্লোরোফর্ম যখন যদি বাতাসের সাথে বিক্রিয়া করে,
তাহলে সেটা বিষাক্ত পদার্থে পরিণত হয়। তো তখন ওইটা দিয়ে তোমাকে যদি অজ্ঞান করতে যাই তুমি মারাও যেতে পারো। ফলে ক্লোরোফর্ম চেতনানাশক হিসেবে আগের দিনে ডাক্তাররা ইউজ করতেন। এখন সাধারণত সব ক্ষেত্রে চেষ্টা করা হয় স্থানিক চেতনানাশক প্রয়োগের। এখন সবসময় কি চেতনানাশক প্রয়োগের চেষ্টা করা হয়? স্থানিক চেতনানাশক। এটা হচ্ছে ক্লোরোমিথেন, ক্লোরোইথেন, আরেকটা হচ্ছে ফ্লোথেন, ক্লোরোমিথেন, ক্লোরোইথেন আর ফ্লোথেন, এই তিনটা হচ্ছে স্থানিক চেতনানাশক। স্থানিক চেতনানাশকের কাজ কি ভাইয়া? এটা হচ্ছে তুমি যে স্থানে প্রয়োগ করবা সেই স্থানটা মানে কি অজ্ঞান হয়ে যাবে, অবশ হয়ে যাবে। যেমন তোমরা জানো ক্রিকেট খেলায় দেখছো যে কোন একটা প্লেয়ার খেলতে খেলতে হুট করে ব্যাটিং করতেছে, হুট করে হাতে বল লাগছে, ফলে হাতে পেইন হচ্ছে, ওর পক্ষে ওই মুহূর্তে ব্যাটিং করা আর পসিবল না। কিন্তু তখনই একজন ফিজিও দৌড়ে আসবে, এসে হাতে ওখানে একটা স্প্রে করে দিবে। স্প্রে করার সাথে সাথে ও দেখবে যে গ্লাভস পরে আবার ব্যাটিং করা শুরু করছে। মানে কি, ওর ওই জায়গায় অবশ হয়ে গেছে, ও কোনো ব্যথাই টের পাচ্ছে না, ফলে ও কিন্তু ব্যাটিং চালায় যাচ্ছে। ফলে একটা নির্দিষ্ট জায়গাকে চেতনানাশক করে। এখন তোমরা জানো যে অপারেশনের সময় অনেক সময় দেখা যায় যে তোমার অপারেশন নিজ দিয়ে করতেছে, তুমি তো নিজ দিকে তাকাচ্ছ না, তোমার সাথে একজন গল্প করতেছে। হ্যাঁ, তো তোমার যে অর্গ্যানটাকে অপারেশন করা হচ্ছে ওই অর্গ্যানটাকে অবশ করা হয়েছে। তো এই ক্লোরোমিথেন, ক্লোরোইথেন, ফ্লোথেন এগুলো হচ্ছে স্থানিক চেতনানাশক। আর ক্লোরোফর্ম যেটা, সেটা চেতনানাশক। ক্লোরোফর্মটা হচ্ছে ভাইয়া চেতনানাশক, ক্লোরোফর্ম হচ্ছে চেতনানাশক। আমরা আশা করি এই জায়গাটা বুঝতে পারলাম। আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এরপরে একটু চলে আসো, আমরা ড্রাই ওয়াশিং দ্রাবক একটু দেখতে চাই। ড্রাই ওয়াশিং দ্রাবক, তোমরা ড্রাই ওয়াশিং এর কথা জানো যে সব কাপড় ওয়াশ করা যায় না। যেমন কম্বল, শীতের যে কম্বল, এটা কিন্তু ওয়াশ করা একটু টাফ, ফলে এটাকে ড্রাই ওয়াশে দিতে হয়। তো ড্রাই ওয়াশে দ্রাবক হিসেবে কি ইউজ করা হয় সেটা দেখতে চাই। ড্রাই ওয়াশে দ্রাবক হিসেবে কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করা হয়। তো কার্বন টেট্রাক্লোরাইডের আরো একটা ব্যবহার আছে, তোমরা কি বলতে পারবা? কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু অগ্নি নির্বাপক। কার্বন টেট্রাক্লোরাইডের আরো একটা ব্যবহার হচ্ছে এটা অগ্নি নির্বাপক। আচ্ছা, তাহলে চলে আসো, ড্রাই ওয়াশিং তরল হিসেবে আর ব্যবহৃত হয় ওয়েস্ট্রোসল। এটার নাম হচ্ছে ট্রাইক্লোরোইথিন। এটার আরেকটা নাম ট্রাইক্লোরোইথিন। এটার আরেকটা নাম কি বললাম ভাইয়া? ট্রাইক্লোরোইথিন। আমি আশা করি এতটুকু বুঝতে পারছি। এখন এটা তো ওয়েস্ট্রোসল, আরেকটা আছে ওয়েস্ট্রন, আরেকটা নাম কি ভাইয়া? ওয়েস্ট্রন। তাহলে বলো তো আমাকে, ওয়েস্ট্রন কোন কাজে ব্যবহৃত হয়? এটাও দ্রাবক, তবে এটা রাবার, বার্নিশ, পেইন্ট, তেল, চর্বি এগুলা দ্রাবক। পেইন্ট, তেল, চর্বি এগুলার দ্রাবক। তাহলে আরো দ্রাবক আছে, কিন্তু দ্রাবকের কিন্তু কোনো অভাব নাই। এর বাইরে একটু বলি যে তোমার ক্লোরোফর্মের কথা, সরি ওই যে ফ্রিয়নের কথা তোমরা জানো যে রেফ্রিজারেন্ট, ফ্রিজে ফ্রিয়ন ইউজ করা হয়। ফ্রিয়ন 11, ফ্রিয়ন 12, হ্যাঁ, ফ্রিয়ন 13, এই যে ফ্রিয়নগুলো ইউজ করা হয়। এবং পরিবেশ রসায়ন পড়লে তুমি সেখানে ফ্রিয়নের নামকরণও দেখবা, যে কোনো একটা ফ্রিয়ন বললে সেই ফ্রিয়নের সংকেত তুমি বলে দিতে পারবা। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, তো ফ্রিয়নটা হচ্ছে হিমায়ক হিসেবে ব্যবহার করা হয়। হিমায়ক, তাহলে ফ্রিয়নটা হচ্ছে হিমায়ক। ফ্রিয়নটা কি বলছি? হিমায়ক। আর ড্রাই ওয়াশিং তরল হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড এবং ওয়েস্ট্রোসল। ড্রাই ওয়াশিং তরল হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড এবং ওয়েস্ট্রোসল। আমাকে একটু বলো তো স্থানিক চেতনানাশক কোনটা? আমাকে একটু কমেন্ট করে সবাই বলবা স্থানিক চেতনানাশক কে কে। একটু সবাই বলবা যে স্থানিক চেতনানাশক কে কে, একটু বলো। আচ্ছা ভাই, একটু ক্লিয়ার করে লিখেন ভাই। আমি মুখে যেটা বলতেছি এটা একটু শুনে লেখার চেষ্টা করো। হ্যাঁ, মুখে একটু যেটা বলি সেটা শুনে একটু লেখার চেষ্টা করো, কারণ আমার হাতে লেখা একটু খারাপ দুর্ভাগ্যজনকভাবে। আমি চেষ্টা করি অনেক ভালো করে লেখার,
বার্নিশ, এরপর বলছি পেইন্ট, তেল, চর্বি, এগুলা দ্রাবক। পেইন্ট, তেল, চর্বি এগুলা দ্রাবক হচ্ছে এইটা। তাহলে আমরা যেটা মোটামুটি দেখলাম, তাই না? তাহলে আরেকটা জিনিস একটু দেখি, ডাইক্লোরোমিথেন। দেখো, রাবার, বার্নিশ, তেল, চর্বি এগুলা দ্রাবক হচ্ছে ওয়েস্ট্রন। আর ডাইক্লোরোমিথেন, মিথেন, এইটা হচ্ছে কফি থেকে ক্যাফেইন নিষ্কাশনের দ্রাবক। কফি থেকে ক্যাফেইন নিষ্কাশনের দ্রাবক। তাহলে এইটা হচ্ছে ভাইয়া কফি থেকে ক্যাফেইন নিষ্কাশনের দ্রাবক। এটা হচ্ছে কফি থেকে ক্যাফেইন নিষ্কাশনের দ্রাবক, ঠিক আছে? এরপরে একটু চলে আসো আরেকটা জিনিস একটু দেখি। তোমরা কি জানো ফল সংরক্ষণে কোনটা ব্যবহৃত হয়? এটা আমরা বুঝতে পারছি আশা করি। ফল সংরক্ষণে আমরা সবাই জানি ফরমালিন ব্যবহৃত হয়। আমরা একটু বলো তো, ফর্মালডিহাইডের কত পার্সেন্ট জলীয় দ্রবণকে ফরমালিন বলে? সবাই কমেন্ট করে বলবা ফর্মালডিহাইডের কত পার্সেন্ট জলীয় দ্রবণকে ফরমালিন বলে। তাহলে ফল সংরক্ষণে ফরমালিন, আর ফল পাকাতে কার্বাইড। ফল সংরক্ষণে ফরমালিন আর ফল পাকাতে কার্বাইড। এটাকে ক্যালসিয়াম কার্বাইড বলে বা ইথাইন বলে। ক্যালসিয়াম কার্বাইড বা ইথাইন। আচ্ছা, কে যেন বলতেছিল যে ভাই আন্দোলন হচ্ছে, আন্দোলন শেষ হয়ে গেছে না? আমি যতদূর জানি যে আনসার যারা, আমি আজকে দুপুরে গেছিলাম গুলিস্তানের ওদিকে গোল্ডিগার্সের টি শার্ট যেটা, সেটাই অর্ডার দিতে। আজকে আমরা টি শার্ট অর্ডার দিয়ে আসলাম। আমরা এই মাসের 28-29-এর দিকে টি শার্টগুলো হাতে পেয়ে যাব। আচ্ছা, মোট 5000 টি শার্ট অর্ডার দিলাম গোল্ডিগার্সে যারা ভর্তি হবে, এবং এই টি শার্টটা ম্যাটেরিয়ালসের সাথে ফ্রি যাবে। আচ্ছা, এখন তখন দেখলাম যে সচিবালয়ের সামনে হাজার হাজার আনসাররা সেখানে দাবি দেওয়া নিয়ে সচিবালয় ঘেরাও করছে। তো একটু আগে যেটা শুনলাম যে সমত সার্জিস, আসনাদ আব্দুল্লাহ এরা গেছিল এবং ছাত্ররা গেছিল, তাদের সাথে আনসারদের একটা ক্লাস হয়েছে, আনসাররা সমস্ত ছাত্রদের ধরে পিটাইছে। তারপর বাকি ছাত্ররা যখন সচিবালয়ের দিকে যাচ্ছিল বা গেছে, তখন সমস্ত আনসাররা পালাই গেছে। আমি এতটুকু জানছিলাম। এরপরে কি কোনো আপডেট আছে? এরপরে কোনো আপডেট আছে কিনা? হ্যাঁ, ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। আমরা ফল সংরক্ষণে ফরমালিন, ফল পাকাতে হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। আমরা আশা করি এইটা বুঝতে পারছি। এখন আরেকটা জিনিস একটু দেখি চলো, সেটা হচ্ছে তোমরা অ্যাসপিরিন আর প্যারাসিটামল এই দুটোর ডিফারেন্স কি? অ্যাসপিরিন আর প্যারাসিটামল। আচ্ছা, প্রথমত প্যারাসিটামল কোন কাজে ব্যবহার করা হয়? পেইন কিলার হিসেবে কিন্তু প্যারাসিটামল ব্যবহার করা হয়। তোমার যদি মাথা ব্যথা হয়, তুমি প্যারাসিটামল খাও, তাইলে ব্যথা এবং জ্বর এই দুইটার ক্ষেত্রে প্যারাসিটামল ইউজ করা হয়। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে এটা আসলে ব্যথা নিবারক বা ইংরেজিতে অ্যানালজেসিক বলে। কি বলে? অ্যানালজেসিক। হ্যাঁ, তবে এখানে একটু বলে রাখি যে প্যারাসিটামলের একটা বিকল্প কিন্তু অ্যাসপিরিন। তবে প্যারাসিটামল মোটামুটি সব কেসে ইউজ করা যায়, যেমন তুমি নাপা এক্সট্রা এস প্লাসের কথা জানো, কিন্তু অ্যাসপিরিন সব কাজে ব্যবহার করা যায় না। কারণ দেখা যায় যে অনেক ক্ষেত্রে অ্যাসপিরিন ব্লিডিং ঘটাইতে পারে। যেমন একজন গর্ভবতী মা, সে অ্যাসপিরিন খেলে সেখানে রক্তক্ষরণের একটা ঝুঁকি থেকে যায়। ফলে অ্যাসপিরিন ব্যবহারে, অ্যাসপিরিনও আসলে ব্যথা নিবারক, কিন্তু অ্যাসপিরিন সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না। প্যারাসিটামল ব্যথা নিবারক এবং জ্বরের ক্ষেত্রে, এবং মোটামুটি অ্যাসপিরিনের তুলনায় অনেক, অ্যাসপিরিনের একটা বিকল্প হচ্ছে প্যারাসিটামল। যে জায়গাগুলোতে অ্যাসপিরিন ইউজ করা যায় না, সেখানে প্যারাসিটামল ইউজ করা যায়। সেখানে আসলে প্যারাসিটামল ইউজ করা যায়। সাথে আমরা একটু দেখি যে অ্যান্টিবায়োটিক কারা। অ্যান্টিবায়োটিক তোমরা পেনিসিলিনের কথা জানো। পেনিসিলিন এটা একটা অ্যান্টিবায়োটিক, এবং ক্লোরাম পেনিকল এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক। ক্লোরাম পেনিকল। তো দেখো এগুলোতে প্যারাস, পেনিসিলিন প, ক্লোরাম পেনিকল প। তাহলে ক্লোরাম পেনিকল, প্যারাসিটামল এগুলো হচ্ছে পেনিসিলিন এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক। এগুলো হচ্ছে ভাইয়া
অ্যান্টিবায়োটিক, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলে রাখি, যে তোমরা জানো কিনা যে প্রাকৃতিক তন্তু কোনটা? তুমি বলবা তুলা। বা প্রাকৃতিক তন্তু মানে হচ্ছে তোমার ওই যে সেলুলোজ আছে না, বা তুলা পাওয়া যায় কোন অংশ থেকে? প্রাকৃতিক তন্তু বা তুলা। তাইলে একটা উদ্ভিদের তোমরা জানো যে বেশ কিছু উপাদান আছে, কোষ প্রাচীরের উপাদান অনেকগুলা, শুধুমাত্র সেলুলোজ না, সেলুলোজ ছাড়া আরো অনেক কিছু আছে। তবে এই তুলা অংশটা আসলে সেলুলোজ অংশ থেকে পাওয়া যায়, সেলুলোজ। আবার কৃত্রিম তুলা কিন্তু তোমরা জানো যে এখন বালিশ, কৃত্রিম তুলার বালিশ কিনতে পাওয়া যায়। তো কৃত্রিম তুলা কই থেকে পাওয়া যায়? এগুলো হচ্ছে পলিমার থেকে। এগুলো হচ্ছে বিভিন্ন পলিমার আছে, যেমন নাইলনের কথা তোমরা জানো, কৃত্রিম তুলা পাওয়া যায় পলিমার থেকে, যেমন নাইলন, ঠিক আছে। তাহলে কৃত্রিম তুলা হচ্ছে পলিমার থেকে পাওয়া যায়, আর প্রাকৃতিক তুলা হচ্ছে উদ্ভিদের যে সেলুলোজ পার্টটা, সেলুলোজ থেকে পাওয়া যায় হচ্ছে তুলা। আচ্ছা, তাহলে অ্যাসপিরিন এবং প্যারাসিটামলের ডিফারেন্সটা আমরা বুঝতে পারছি। আমরা অ্যাসপিরিন এবং প্যারাসিটামল যেটা, সেই ডিফারেন্সটা আসলে বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা নেক্সট টপিকে আসলে যাইতে চাই, সেটা হচ্ছে, এটা মুছে দিচ্ছি। ওকে, এখন আসো। আচ্ছা, তোমরা একটু আগে দেখলা যে কার্বন টেট্রাক্লোরাইড, তার একটা ব্যবহার তো ড্রাই ওয়াশিং তরল, আরেকটা ব্যবহার তোমাকে আমি বলছিলাম, সেই ব্যবহারটা একটু কমেন্ট করো তো। কার্বন টেট্রাক্লোরাইডের আরেকটা ব্যবহার আমি বলছিলাম, একটা জিনিস খেয়াল করো, যে আমি এই জায়গাগুলোতে না অনেক কিছু স্লো পড়াচ্ছি, অনেক সময় নিচ্ছি। কেন সময় নিচ্ছি জানো? কেউ বলতে পারবা? বলো তো। খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব খুব ইম্পর্টেন্ট জায়গা, এই জন্য বেশি সময় নিচ্ছি, যাতে ক্লাসেই তোমার পড়া অনেকখানি হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, ক্লোরিন যুক্ত যে যৌগগুলো আছে, জৈব যৌগের ক্ষেত্রে কিন্তু ক্লোরিন যুক্ত বা হ্যালোজেনেটেড যে জৈব যৌগগুলা, এদের অনেক ব্যবহার আছে। তো আপাতত খেয়াল করো, ক্লোরিন যুক্ত যে যৌগগুলো আছে, এই ক্লোরিন যুক্ত যৌগগুলো কিন্তু ব্যবহৃত হয় হচ্ছে কি বলা যায়, কীটনাশক হিসেবে। একটু আগে আমরা দেখে আসছি, তোমাদের কি খেয়াল আছে? আমরা একটু আগে ডিডিটি দেখছি, একটু আগে আমরা গ্যামাক্সিন দেখছি, এই দুইটা কিন্তু ক্লোরিন আছে, এই দুইটা যৌগেতেই ক্লোরিন আছে। তো ক্লোরিন যুক্ত যৌগগুলো হচ্ছে কীটনাশক, ক্লোরিন যুক্ত যৌগগুলো হচ্ছে কীটনাশক, বা এই ক্লোরিন যুক্ত যৌগ বা হ্যালোজেনেটেড যৌগ, মানে ওটা ক্লোরিন ছাড়া ব্রোমিন আয়োডিনও হইতে পারে। হ্যালোজেনেটেড যৌগ, নেটেড যৌগগুলো কিন্তু লিভার সিরোসিস করে, লিভারের সমস্যা করে। তাহলে এরা কি করে ভাইয়া? লিভার সিরোসিস করে, লিভারের সমস্যা। তো লিভারের একটা সমস্যা হচ্ছে জন্ডিস। তাহলে জন্ডিস এবং লিভার সিরোসিসের জন্য দায়ী কারা? ক্লোরিনযুক্ত জৈব যৌগ বা হ্যালোজেনেটেড জৈব যৌগরা। এরা হচ্ছে লিভার সিরোসিস এবং জন্ডিসের জন্য দায়ী। এরা লিভার সিরোসিস এবং যৌগের জন্য দায়ী। আবার এরা কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়, এরা কীটনাশক হিসেবেও ব্যবহৃত হয়। কি বললাম ভাইয়া? এরা কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। আমি আশা করি এই জায়গাটা বুঝাইতে পারছি। এখন একটু চলে আসো, তোমরা জানো যে চিনির বিকল্প কোনটা? চিনির বিকল্প দরকার কই? তোমরা জানো যে যাদের ডায়াবেটিস আছে তারা চিনি খাইতে চায় না। তো এখন কিন্তু চিনির বিকল্প বের হয়ে গেছে। কিছু চকলেট আছে, যে চকলেটগুলা মিষ্টি কিন্তু চিনি নেই। হ্যাঁ, মানে এগুলোও ক্ষতিকর কিন্তু কম ক্ষতিকর চিনির তুলনায়। এবং তোমরা ওই যে জিরো ক্যালোরি, ওই যে মানে পেপসি টেপসি পাওয়া যায়, হ্যাঁ, মিষ্টি আছে কিন্তু চিনি দেয় না। তাহলে ওখানে কি থাকে ভাইয়া? ওইগুলাতে সরবিটল, স্যাকারিন এগুলা থাকে। সরবিটল, স্যাকারিন। তাহলে এগুলো হচ্ছে চিনির বিকল্প। তাহলে চিনির বিকল্প কি ভাইয়া? সরবিটল, স্যাকারিন। আরেকটা জিনিস তোমরা জানো যে মুরগির গ্রিল অনেকেরই খুবই পছন্দের, তাই না? এই মুরগির গ্রিল তোমরা জানো যে যদি ভালোভাবে না পোড়ে, মুরগির মাংস যদি ভালোভাবে না পোড়ে, তখন সেখানে একটা পদার্থ তৈরি হয়, তার নাম 3,4-বেঞ্জোপাইরিন। সেখানে যে পদার্থটা তৈরি হয় সেই পদার্থের নাম হচ্ছে 3,4-বেঞ্জোপাইরিন।
এই 3,4 বেঞ্জোপাইরিন যেটা, এটা কিন্তু একটা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। এটা একটা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। তাহলে ভাইয়া গ্রিল যদি, মুরগির গ্রিল যদি ঠিকঠাক না পুড়ে, আধা পোড়া গ্রিলের মাংস, এটা খেলে 3,4 বেঞ্জোপাইরিন এই পদার্থটা তোমার বডিতে প্রবেশ করলে তোমার সৃষ্টিকারী, একটু বলে রাখি, এগুলা হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। এগুলাই তোমার ক্যান্সার হবেই এমন কোনো কথা নাই, তবে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। আচ্ছা, তাহলে চিনির বিকল্প সরবিটল, স্যাকারিন, ক্লোরিনযুক্ত জৈব যৌগগুলো যারা, এরা সাধারণত কীটনাশক হিসেবে, আবার এই হ্যালোজেনেটেড জৈব যৌগগুলো কিন্তু লিভারের সমস্যা, যেমন লিভারের পীড়া, লিভার সিরোসিস বা জন্ডিসের একটা সমস্যা, মানে লিভারের একটা সমস্যা জন্ডিস, এই রোগগুলোর জন্য দেয়। লিভারের একটা সমস্যা জন্ডিস, এই রোগগুলোর জন্য দায়ী। ঠিক আছে, একটা জিনিস দেখো, ভিনেগারের কথা আমরা জানি। ভিনেগার তোমরা জানো যে বাসায় রান্না বান্নার ক্ষেত্রে অনেকে ইউজ করে, অনেক সময় খাবার ম্যারিনেট করতে ইউজ করে, তাই না? আমি একবার আমি যখন হোস্টেলে থাকতাম, হলে থাকতাম, তখন একবার চিন্তা করলাম যে ফ্রেঞ্চ ফ্রাই খাবো। তো ইউটিউবে ভিডিও দেখা শুরু করলাম, তখন আমি জানলাম যে আলু কেটে টুকরো টুকরো করে সেগুলো ভিনেগার দিয়ে মেখে ফ্রিজের ভিতর রেখে দিতে হয়। তারপরে আমি ফ্রিজের ভিতর রেখে দিলাম, পরের দিন তেল দিয়ে ভেজে ভেজে সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই খাইলাম। তো এই যে ভিনেগারটা কি? অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ। ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ। অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ, ভিনেগারটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ। আচ্ছা, তোমরা একটু বলো তো, আচ্ছা তাহলে যেমন ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইডের জলীয় দ্রবণ, তাই না? ওরকম। আচ্ছা, এরপরে ধরো লেবুর রসের কথা তোমরা জানো। লেবুর রস কি বলো তো? লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। দেখো, লেবুর রস স দিয়ে মনে রাখবা সাইট্রিক অ্যাসিড। তাহলে লেবুর রস সাইট্রিক অ্যাসিড, আর ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এরপরে সোডিয়ামের দুইটা যৌগ, সোডিয়াম বেনজয়েট আর সোডিয়াম সলভেট। সোডিয়াম বেনজয়েট আর সোডিয়াম সলভেট, এগুলা হচ্ছে প্রিজারভেটিভ হিসেবে। ধরো আমরা ফুড প্রিজারভেটিভ, এগুলো হচ্ছে ফুড প্রিজারভেটিভ। তাহলে কি কি বললাম ভাইয়া? ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ, লেবুর রস হচ্ছে সাইট্রিক অ্যাসিড বা যে একই জিনিস, লেবুর রস বা সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম সলভেট, এই জিনিসগুলো ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয়। এই জিনিসগুলো কিভাবে ব্যবহৃত হয় ভাইয়া? ফুড প্রিজারভেটিভ হিসেবে। এগুলো ব্যবহৃত হয় ফুড প্রিজারভেটিভ হিসেবে, ঠিক আছে? এগুলো ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, আশা করি এতটুকু হয়েছে। সবাই বলো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এই পর্যন্ত আমাদের সবার কাছে ক্লিয়ার কিনা একটু জানো। আচ্ছা, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার। এখন আসো আমরা আসলে কিছু বিক্রিয়া দেখতে চাই। জৈব যৌগের 50% বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো দেখলে হয়ে যাবে। মানে একটু বলে রাখি, জৈব যৌগ থেকে মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমার যে পরিমাণ বিক্রিয়া পড়া লাগবে, তার 50% বিক্রিয়া অল্প কয়েকটা বিক্রিয়া দেখে হয়ে যাবে। তো এই জায়গাগুলো আমরা এখন একটু দেখতে চাই। তো দেখো, তোমার এটা হচ্ছে অ্যালকিন, এটা একটা অ্যালকিন যৌগ, এটা একটা অ্যালকেন যৌগ। আমি সিঙ্গেল বন্ড দিয়ে অ্যালকেন বোঝাচ্ছি। সিঙ্গেল বন্ড মানে অ্যালকেন, ডাবল বন্ড মানে অ্যালকিন। আমি একটু ডিটেলসেই লিখি। ধরো যৌগটা হচ্ছে এটা, এটা অ্যালকিন, এটা অ্যালকেন। আর এই যে যৌগ সেটা হচ্ছে অ্যালকাইন, এটাই হচ্ছে অ্যাসিটিলিন। আচ্ছা, এখন এই তিনটার কনভার্সন দেখতে চাই। এখন তুমি প্রথমে জানো যে অ্যালকেন, এটা অ্যালকেন মানে প্যারাফিন, অ্যালকেন বা প্যারাফিন, অর্থাৎ এরা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। অর্থাৎ তুমি অ্যালকেন থেকে কখনোই অ্যালকিন তৈরি করতে পারবা না, অ্যালকেন থেকে তুমি অ্যালকাইনও তৈরি করতে পারবা না, তুমি পারবা না, এই কারোর সাথে বিক্রিয়া করে না। কিন্তু হ্যাঁ, তুমি অ্যালকাইন থেকে তো অ্যালকেনে আসতে পারো, পারো না? সরি, অ্যালকিন থেকে তো অ্যালকেনে আসতে পারো, অবশ্যই পারো। তো এখানে খেয়াল করো, এখানে হাইড্রোজেন আছে কয়টা? 4টা। এখানে হাইড্রোজেন আছে 6টা। তাহলে এখানে
হাইড্রোজেন বা একটা দাও, এখনো হাইড্রোজেন দাও, এখনো হাইড্রোজেন দাও, নিকেল প্রভাবক দাও, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, তাহলে তুমি 180 অ্যালকিন থেকে অ্যালকেনে আসতে পারবা। আচ্ছা, আবার তুমি অ্যালকাইন থেকেও অ্যালকেনে আসতে পারবা, এখান থেকে এখানে আসলা, আবার তুমি অ্যালকাইন থেকেও অ্যালকেনে আসতে পারবা। এখানে কি করবা তুমি, এখানে 2টা হাইড্রোজেন আছে, অ্যালকেনে কয়টা আছে 6টা, তাহলে 2টা হাইড্রোজেন দাও, 2 অণু হাইড্রোজেন দাও, নিকেল প্রভাবক দাও, 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, অ্যালকাইন থেকে অ্যালকেনে চলে আসলো। সিম্পল। এখানে আমরা নিকেল কেন ইউজ করতেছি, নিকেল খুব শক্তিশালী একটা প্রভাবক, ফলে মোটামুটি টেম্পারেচার দেখো 150-180 খুব কাছাকাছি টেম্পারেচার। তো ভালো একটা টেম্পারেচার দিচ্ছি, ভালো একটা প্রভাবক দিচ্ছি, যাতে বিক্রিয়াটা খুব সুন্দরভাবে হয়, খুব দ্রুত হয়। আচ্ছা, তাহলে আমরা অ্যালকিন থেকে অ্যালকেনে আসলাম, আমরা অ্যালকাইন থেকে অ্যালকেনে আসলাম, আমরা অ্যালকাইন থেকে অ্যালকেনে আসলাম। আচ্ছা, কিন্তু আমরা কিন্তু অ্যালকেন থেকে কোথাও যেতে পারলাম না। এখন বাকি আছে কি, বাকি আছে হচ্ছে মোটামুটি কোন বিক্রিয়াটা, হ্যাঁ, ও আমরা তো অ্যালকাইন থেকে, একটু অন্য কালি দিয়ে দেখাই, 2টা বিক্রিয়া বাকি আছে। তুমি চাইলে মানে অ্যালকিন থেকে অ্যালকাইনে যাইতে পারো, আবার অ্যালকাইন থেকে অ্যালকিনে আসতে পারো, মানে তুমি এইখান থেকে এখানে যেতে পারবা, আবার এখান থেকে এখানে আসতে পারবা। যদি তুমি এখান থেকে এখানে যেতে চাও, খেয়াল করো এখানে 4টা হাইড্রোজেন আছে, এখানে 2টা হাইড্রোজেন আছে, তাহলে কি হলো, হাইড্রোজেন কমে গেছে, এখানে হাইড্রোজেন কমে গেছে, কমে যাওয়া মানে অপসারণ বিক্রিয়া। তুমি যদি আগের ক্লাস করে থাকো, তোমার মনে আছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ দেয় অপসারণ বিক্রিয়া, পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ দেয় অপসারণ বিক্রিয়া। তাহলে এখানে 4টা হাইড্রোজেন, এখানে 2টা, যেহেতু অপসারণ হয়েছে আমরা ইউজ করতেছি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দ্রবণ, এবং এখানে ব্রোমিন ইউজ হয়। মানে বিক্রিয়াটা আসলে 2টা ধাপে হয়, এত সিম্পলি হয় না, 2টা ধাপ আছে। তো আপাতত মনে রাখো পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দ্রবণ এবং ব্রোমিন এই বিক্রিয়া ইউজ হয়, এবং তুমি অ্যালকিন থেকে অ্যালকাইন বা অ্যাসিটিলিনে চলে আসতে পারবা। আচ্ছা, এখন তুমি অ্যাসিটিলিন থেকে অ্যালকিনে আসতে চাও, দেখো এখানে 2টা হাইড্রোজেন আছে, এখানে 4টা হাইড্রোজেন আছে, মানে কি হাইড্রোজেন যুক্ত করতে হবে, হাইড্রোজেন যোগ করো। তাহলে এখানে যদি তুমি এখান থেকে এখানে আসতে চাও, হাইড্রোজেন যোগ করলা, ঠিক আছে। এখন এখানে একটা ব্যাপার আছে, প্রভাবক কি ইউজ করবা। প্রভাবক তুমি চাইলে নিকেল ইউজ করতে পারো না, পারো না, বা তুমি প্যালাডিয়াম ইউজ করতে পারো না। নিকেল বা প্যালাডিয়াম এখানে ইউজ করতে পারবা না, কেন, কারণ প্যালাডিয়াম বা নিকেল এরা খুব শক্তিশালী প্রভাবক। তো শক্তিশালী প্রভাবক হলে কি হয়, এই অ্যালকাইন থেকে ডিরেক্ট অ্যালকেন হয়ে যাবে, এই মাঝখানে আর থামবে না, মানে এখান থেকে ডিরেক্ট এখানে, যেমন নিকেল ইউজ করছো এখান থেকে ডিরেক্ট এখানে চলে আসছে। কিন্তু তুমি যদি এখানে থামতে চাও, মানে অ্যালকিনে থামতে চাও, তাহলে তোমাকে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেটের মিশ্রণ ইউজ করতে হবে। খেয়াল করো প্যালাডিয়াম কিন্তু শক্তিশালী, বেরিয়াম সালফেট হচ্ছে প্রভাবক বিষ বলে এটাকে, মানে প্রভাবকের প্রভাবন ক্ষমতাকেও কমায় দেয়, ফলে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট মিলে একটা দুর্বল প্রভাবক হয়ে গেছে। ফলে তুমি অ্যালকাইন থেকে অ্যালকিনে এসে থামতে পারবা যদি এই দুর্বল প্রভাবকটা তুমি এখানে ইউজ করো, যদি এই দুর্বল প্রভাবকটা তুমি এখানে ইউজ করো। তাহলে এইটা আমরা বুঝতে পারছি কিনা একটু বলো, এটা কি বোঝা গেল, এটা বোঝা গেল কিনা একটু বলো। আচ্ছা, বোঝা গেল। তাহলে আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এর কনভার্সনটা আশা করি বুঝতে পারছি। এটা যদি বুঝতে পারি, আমরা একটু অ্যালকিনে চলে আসি। এটা অ্যালকিন, হ্যাঁ, এখান থেকে তুমি ধরো অ্যালকোহল তৈরি করতে চাও, তো খুব ভালো, অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করতে চাও, খুবই ভালো কথা, এটা তো খারাপ কথা না। তুমি সালফিউরিক অ্যাসিড দিবা, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবা। দেখেন একটা মজা আছে, মজাটা হচ্ছে তুমি চাইলে ব্যাকেও আসতে পারবা। কিভাবে ব্যাকে আসবা, সেম জিনিস, সালফিউরিক অ্যাসিড দিবা, 60 ডিগ্রি সেলসিয়াস দিবা, মানে সালফিউরিক অ্যাসিড ইউজ করলা, 100 ডিগ্রি দিলা, অ্যালকোহল হয়ে গেল। এখন তোমার মনে হইলো না আমি তো অ্যালকোহল তৈরি করতে চাই নাই,
না আমি আবার অ্যালকিনে ফেরত যাব, তুমি তখন 160 ডিগ্রি দিবা, আবার অ্যালকিনে ফেরত যাবা, আবার অ্যালকিনে ফেরত চলে গেলা। মজা না জিনিসটা? আবার অ্যালকিন, আবার তুমি চিন্তা করলে না সালফিউরিক অ্যাসিড ইউজ করবো না, আমি অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করবো, হ্যাঁ করতে পারবা। তখন তুমি 400 ডিগ্রি সেলসিয়াস দিবা, তাহলেও তুমি ব্যাকে আসতে পারবা। ফলে এটা আসলে একটা উভমুখী বিক্রিয়া, অ্যালকিন থেকে অ্যালকোহলে যাওয়া যায়, আবার অ্যালকোহল থেকে অ্যালকিনে ফেরত আসা যায়। এখন এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল থেকে তোমাকে কেউ বললো যে অ্যালকাইল হ্যালাইড তৈরি করো, অ্যালকোহল থেকে, এটা তো অ্যালকোহল, অ্যালকোহলকে এভাবে লেখা যায় ROH, অ্যালকোহল, অ্যালকোহল, হ্যাঁ ROH। তোমাকে বললো যে অ্যালকাইল হ্যালাইড তৈরি করো, এই যে RX, হ্যালাইড মানে হচ্ছে ধরো অ্যালকাইল হ্যালাইড, হ্যালাইড হতে পারে ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এগুলা অ্যালকাইল ক্লোরাইড, অ্যালকাইল ব্রোমাইড। তো অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করো। তুমি নর্মালি ব্যাপারটা বুঝছো, তোমার কাছে আছে অ্যালকোহল, তোমাকে তৈরি করতে হবে অ্যালকাইল হ্যালাইড, তাহলে তুমি কি আনবা বলো তো? তুমি আনবা ধরো HCl, তখন কি হবে? তুমি এই OH আর H মিলাই বানাবা পানি, আর RX RCl থেকে তোমার হয়ে গেল RCl, আর এখানে তোমার পানি হয়ে গেল, তাই না? এটা খুব সিম্পল একটা বিক্রিয়া। তাহলে এই একটা ওয়ে, অর্থাৎ HCl বা HX, তুমি HX নিয়ে আসতে পারো। তো তুমি এখানে HX আনলা, তাইলে RX হয়ে গেল, খুব সিম্পল। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ায় যে পানিটা তৈরি হয়, এই পানিটা অপসারণ করতে হয়, এই পানিটা নিয়ে নিতে হয়। তো অপসারণের জন্য একটা বিক্রিয়া হয় গ্রোপস বিক্রিয়া। কি বিক্রিয়া ভাইয়া? গ্রোপস বিক্রিয়া। আচ্ছা, এরপরে চলে আসো এই যে অ্যালকোহল, এই অ্যালকোহল থেকে আরো বিক্রিয়া আছে, যেমন তুমি অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করতে চাও। এখন তুমি জানো যে হাইড্রোজেন ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এদের ভিতর সবচেয়ে সক্রিয় কারা বলো তো? হাইড্রোজেন ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এদের ভিতর খুব অ্যাক্টিভ কারা? এরকম ক্রমটা, এ কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। হাইড্রোজেন ফ্লোরাইড কিন্তু কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। এখন তোমাকে আমি বললাম যে অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করো, তুমি বলবা তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড ইউজ করবো, কিন্তু সমস্যা আছে, হাইড্রোজেন ফ্লোরাইড তো বিক্রিয়া করে না। মানে এখানে সক্রিয়তার ক্রম দেখো, হাইড্রোজেন আয়োডাইড খুব সক্রিয়, ওইদিকে হাইড্রোজেন ফ্লোরাইড কিন্তু একদমই সক্রিয় না। ফলে যেহেতু বিক্রিয়া করতে চায় না, ফলে হাইড্রোজেন ফ্লোরাইডের বদলে তুমি ইউজ করবা অজৈব ফ্লোরাইড, ইউজ করবা অজৈব ফ্লোরাইড। এই যে অজৈব ফ্লোরাইড ইউজ করলা, এই বিক্রিয়ার নাম হচ্ছে সোয়ার্স বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম সোয়ার্স বিক্রিয়া। ওকে, এরপর চলে আসো, ধরো তোমাকে আমি অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে বললাম। দেখো SOCl2, এই S থাকলে এটাকে থায়োল, থায়োল, এই SOCl2 হচ্ছে থায়োনিল ক্লোরাইড, এই যৌগের নাম। তো তুমি চাইলে থায়োনিল ক্লোরাইড ইউজ করেও অ্যালকাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল ক্লোরাইড তৈরি করতে পারবা। যদি তুমি থায়োনিল ক্লোরাইড ইউজ করে অ্যালকাইল ক্লোরাইড তৈরি করো, তখন সেই বিক্রিয়ার নাম হচ্ছে ডারজেন বিক্রিয়া। সেই বিক্রিয়ার নাম কি বললাম? ডারজেন বিক্রিয়া। তাহলে অ্যালকোহল থেকে তুমি অ্যালকাইল হ্যালাইড তৈরি করবা, তুমি হাইড্রোজেন হ্যালাইড দিয়ে তখন গ্রোপস বিক্রিয়ার একটা বিক্রিয়া পাবা। বইটা যখন পড়বা, আমি বইতে পড়াই দিব, অজৈব ফ্লোরাইডের ক্ষেত্রে সোয়ার্স বিক্রিয়া, আর যদি থায়োনিল ক্লোরাইড ইউজ করো তখন তুমি ডারজেন বিক্রিয়া, এই বিক্রিয়াটা হবে। তখন কি বিক্রিয়া হবে? ডারজেন বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করলাম, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করলাম। আচ্ছা করলাম, ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড তৈরি করলাম। দেখো এই যে অ্যালকাইল হ্যালাইডটা আমি তৈরি করলাম, এখন তোমাকে বললাম যে অ্যালকাইল সায়ানাইড তৈরি করো, খুবই সহজ। বা তাহলে পটাশিয়াম সায়ানাইড ইউজ করবো, অ্যালকাইল আর সায়ানাইড চলে যাবে, আর KX বা KCl, পটাশিয়াম ক্লোরাইড পেয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে পটাশিয়াম সায়ানাইড দিলে অ্যালকাইল সায়ানাইড তৈরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, অ্যালকাইল সায়ানাইড সমস্যা না, সমস্যা হচ্ছে আমি তোমাকে বললাম যে অ্যালকাইল সায়ানাইড থেকে কি কি তৈরি করা যায়। চলো আমরা একটু দেখি, তিনটা বিক্রিয়া দেখব। তুমি যদি
লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড ইউজ করো, সরি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, ঠিক আছে, তাহলে ইউজ হবে হচ্ছে, সরি এটা ক্লোরাইড না, টেট্রাহাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড ইউজ করো, তাহলে তৈরি হবে অ্যামিন আর NH2। তুমি যদি এখানে হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করো তৈরি হবে অ্যামাইড, আর যদি তুমি এখানে পানি ইউজ করো তৈরি হবে অ্যাসিড। তাহলে খেয়াল করো ভাইয়া, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড অ্যামিন, H2O2 অ্যামাইড, H2O অ্যাসিড। মানে এটার সাথে যদি তুমি জলীয় মানে অ্যাসিডিক পানি ইউজ করো, অ্যাসিডিক পানি, তাহলে তুমি অ্যাসিড পেয়ে যাবে। এখন একটা মজার ব্যাপার আছে, এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড ইউজ করে তুমি অ্যামিন পাইলা, দেখছো এই যে টেট্রাহাইড্রাইড অ্যামিন, H2O2, এই যে CONH2 অ্যামিনের জায়গায় অ্যামাইডের জায়গায় এটা অ্যামিন এটা অ্যামাইড। এই অনেক সময় কিন্তু পরীক্ষায় কার্যকরীমূলক আসে, দেখ অ্যামাইডের কার্যকরীমূলক কোনটি, অ্যামিনের কার্যকরীমূলক কোনটি। এখন এই অ্যামাইড থেকে অ্যামিনে আসা যায়, অ্যামাইড থেকে অ্যামিনে কিভাবে আসা যায় চলো একটু দেখি। RCONH2 এখান থেকে আসা যায় RNH2, এটা অ্যামাইড এটা অ্যামিন। কিভাবে তুমি অ্যামাইড থেকে অ্যামিনে আসবে ভাইয়া, দেখো এটা কিন্তু অপসারণ বিক্রিয়া, দেখছো এখানে CO আছে এখানে নাই হয়ে গেছে, তাহলে এটা অপসারণ বিক্রিয়া না? অপসারণ বিক্রিয়া হলে তুমি কি ইউজ করবো বলো, তুমি অলরেডি জানো, পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ আর ব্রোমিন, তখন তুমি পেয়ে যাবা, তুমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ ইউজ করতে পারো, সমস্যা নেই। তাহলে অ্যামাইড থেকে অ্যামিন তৈরি করলা, এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ায় দেখো কার্বন কমে গেল না, এই যে এখানে কার্বন ছিল এখানে কার্বন নাই, অ্যামিনে কার্বন কমে গেছে কিনা, অ্যামাইড থেকে অ্যামিনে কার্বন কমে গেছে, যেহেতু কার্বন কমে গেছে এই বিক্রিয়ার নাম হচ্ছে ডিগ্রেডেশন বিক্রিয়া। ডিগ্রেডেশন বিক্রিয়াটা আবিষ্কার করছে হফম্যান নামক একজন বিজ্ঞানী, তাই বিক্রিয়াটার নাম হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় কি তৈরি হয় বলবা অ্যামিন, কি থেকে তৈরি হয় অ্যামাইড, আর কি ব্যবহৃত হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দ্রবণ এবং ব্রোমিন। ওকে, এটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। এখানে কিন্তু এই যে অ্যামিন 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়, 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন কিন্তু তৈরি হয় না। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় কিন্তু 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়, এই জিনিসটা যেন মনে থাকে। এখানে তৈরি হয় ভাইয়া 1 ডিগ্রি অ্যামিন, মনে থাকবে। এখন আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। এখন দেখো এটা হচ্ছে আমার অ্যালকেন, এই অ্যালকেন। এখন তুমি জানো কিনা যে অ্যালকেন থেকে একটু আগে আমি অ্যালকোহল তৈরি করলাম না, করলাম কিনা বলো, এটা আমি তৈরি করছি কিনা, করছি। তুমি জানো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করা যায়, আমি সংক্ষেপে লিখি, এটা অ্যালডিহাইড, এইটা কিটোন। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করা যায়। তুমি কি জানো এই অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যাসিড তৈরি করা যায়, COOH। অ্যাসিডের কিছু জাতক আছে, যেমন অ্যাসিডের জাতক হচ্ছে COCl, অ্যাসিড ক্লোরাইড, হ্যাঁ, স্টার, COR, অ্যানহাইড্রাইড, RCO2O, এগুলো হচ্ছে অ্যাসিডের জাতক। তাহলে খেয়াল করো অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা যায়, অ্যালকিনের অ্যাকচুয়ালি জারণে অ্যালকোহল তৈরি করা যায়, অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করা যায়, অ্যালডিহাইড বা কিটোনের জারণে। এখন মজা আছে, তুমি অ্যাসিড বা অ্যাসিডের জাতক যারা আছে এদের বিজারণে, মানে যদি উপর থেকে নিচে জারণ হয় তাহলে উপরে গেলে সেটা বিজারণ, ফলে অ্যাসিড বা অ্যাসিডের জাতক থেকে যখন অ্যালডিহাইড বা কিটোন তৈরি করতেছো সেটা বিজারণ। আবার অ্যালডিহাইড বা কিটোন থেকে যদি অ্যালকোহল তৈরি করো এটা বিজারণ। যদি অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করো সেটাও বিজারণ। আর একটা জিনিস বলি, অ্যালকিন থেকে তুমি অ্যালকোহল তৈরি করতে পারবা, অ্যালকিন থেকে তুমি অ্যালকোহল তৈরি করতে পারবা, অ্যালকোহল থেকে তুমি অ্যালকিন তৈরি করতে পারবা, আবার অ্যালকোহল থেকে তুমি অ্যালকেনও তৈরি করতে পারবা।
দেখো একটা জিনিস, অ্যালকেনের একটা ব্যাপার আছে, ও কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, ও থেকে কোনো কিছু তৈরি করা যায় না, কিন্তু ওকে তো তৈরি করা যায়। ফলে মনে রাখবা, অ্যালকেনের জারণে অ্যালকোহল তৈরি হয় না, কিন্তু অ্যালকোহলের বিজারণে অ্যালকেন তৈরি হয়। মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে। একেবারে নিচে আচ্ছা ওটা দেখো নাই, ওই অ্যাসিড অ্যানহাইড্রাইড বলে, গতকাল পড়াইছিলাম। এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। ফলে এগুলার জারণে নিচে আসা যায়, এগুলার বিজারণে উপরে আসা যায়, এগুলার বিজারণে ভাইয়া উপরে আসা যায়। ফলে খেয়াল করো, এই যে অ্যাসিড ক্লোরাইড, এর বিজারণে কি তৈরি হয়? অ্যালকোহল, সরি অ্যালডিহাইড। অ্যাসিড ক্লোরাইডের বিজারণে অ্যালডিহাইড তৈরি করা যায়, অ্যাসিড ক্লোরাইডের বিজারণে অ্যালডিহাইড তৈরি করা যায়। ফলে এটা একটা বিজারণ বিক্রিয়া। এই বিজারণ বিক্রিয়ার বিশেষ নাম আছে, নামটা হচ্ছে রোজেনমুন্ড বিজারণ। কি বিজারণ? রোজেনমুন্ড বিজারণ। এই বিক্রিয়াটার নাম হচ্ছে রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া। খেয়াল করো, এখানে তুমি ইউজ করবা প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। মনে রাখবা, এটা একটা দুর্বল প্রভাবক। যদি তুমি কোথাও থামতে চাও, যদি তুমি চাও যে না চাও যে ডিরেক্ট চলে যাবা, যদি তুমি চাইতা যে অ্যাসিড ক্লোরাইড থেকে আমি ডিরেক্ট অ্যালকোহলে চলে যাব, তাইলে তুমি শুধু প্যালাডিয়াম ইউজ করতা বা শক্তিশালী একটা প্রভাবক ইউজ করতা। তো যেহেতু তুমি একটা থামতে চাও, মাঝখানে থামতে যাচ্ছ, ফলে তুমি দুর্বল প্রভাবক ইউজ করবা। তাহলে তুমি অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরি করলা। আবার এই যে অ্যালডিহাইড, এই অ্যালডিহাইড থেকে তুমি ডিরেক্ট অ্যালকেনে যাইতে পারবা। এই অ্যালডিহাইড থেকে ডিরেক্ট অ্যালকেনে যাইতে পারবা, ডিরেক্ট যাওয়া যাবে। হ্যাঁ, তো খুব স্বাভাবিকভাবে তুমি বুঝতেই পারতেছো যে অনেক দূরে যাচ্ছ, তাই না? স্কিপ করে যাচ্ছ, তাহলে অবশ্যই এটা একটা শক্তিশালী বিক্রিয়া হবে, একটা শক্তিশালী বিক্রিয়া হবে। তো এই বিক্রিয়ার এটা একটা বিজারণ, যেহেতু তুমি উপরে যাচ্ছ। দেখো, নিচে গেলে জারণ হইতো, উপরে গেলে বিজারণ হচ্ছে। বিক্রিয়াটার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ। এই বিজারণ বিক্রিয়ায় গাঢ় HCl ইউজ হয়। কি ইউজ হয় ভাইয়া? গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জিঙ্ক অ্যামালগাম। দেখো, এই যে অ্যামালগাম মানে মার্কারি, হ্যাঁ, তো জিঙ্ক অ্যামালগাম কি ব্যবহৃত হয় ভাইয়া? শীত করতেছে কেন? জিঙ্ক অ্যামালগাম, এখানে ব্যবহৃত হয় জিঙ্ক অ্যামালগাম। তাহলে খেয়াল করো, ক্লিমেনসন বিজারণ, গাঢ় HCl এবং জিঙ্ক অ্যামালগাম। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাকে ওর সাথে জিজ্ঞেস করে যে ভাইয়া অ্যালডিহাইড, তোমাকে বললো অ্যালডিহাইড কই থেকে তৈরি করব, তুমি বলবা তুমি জানো না কিছু। তুমি কি করবা জানো? অ্যাসিডের অ্যাসিডে যত সবগুলোর নাম বলা শুরু করবা। অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি করা যায়, তোমাকে স্যার জিজ্ঞেস করলো ভাইভাতে, হ্যাঁ, যখন মেডিকেলে চান্স পাবো তখন ভাইভা হবে, প্রচুর ভাইভা। তো বেসিক যদি থাকে এরকম বলতে পারবা, অ্যাসিড ক্লোরাইড থেকে তৈরি করা যায়, এস্টার থেকে তৈরি করা যায়, অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে তৈরি করা যায়, তার এগুলার বিজারণে, সবগুলোর বিজারণে তৈরি করা যায়, হ্যাঁ, অ্যালকোহলের জারণে তৈরি করা যায়। তখন স্যার তো অবাক হয়ে পড়বো, আরে অনেক প্রশ্ন করে ছেলে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক। যে দেখো, তোমাকে বললো যে অ্যালকোহল তো কই থেকে তৈরি করা যায়, তুমি বলবে অ্যালকিনের জারণে, তুমি বলবে অ্যালডিহাইডের বিজারণে, তাই না? ব্যাপারটা এরকম। মানে কেমনে কি তৈরি করা যায়, এবং এইগুলাই তুমি ফিউচারে বইতে যেয়ে দেখবা। আচ্ছা, তাহলে আমরা রোজেনমুন্ড বিজারণ দেখলাম, কি তৈরি হচ্ছে? অ্যালডিহাইড। আমরা ক্লিমেনসন বিজারণ দেখলাম, কি তৈরি হচ্ছে? অ্যালকেন। একটা জিনিস খেয়াল করো, আচ্ছা ভিডিও কি বারবার আটকে যাচ্ছে? আমার মনে হচ্ছে না আটকাচ্ছে। তারপরে যারা ক্লাস করতেছো একটু বলতে পারো যে ভিডিওটা বা ক্লাসটা আসলে বারবার আটকাচ্ছে কি না, একটু বলো যে ক্লাসটা আটকাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা ক্লিমেনসন বিজারণে অ্যালকেন তৈরি করলাম। তোমার মনে আছে কিনা গতকাল আমরা যারা পড়াশোনা করছিলাম উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি করছিলাম। ঠিক আছে, উডস বিক্রিয়ার মাধ্যমে তোমাদের মনে আছে টলুইন তৈরির দুইটা বিক্রিয়া দেখছিলাম, উডস ফিটিগ, ফ্রিডেল ক্রাফট। উডস ফিটিগ, ফ্রিডেল ক্রাফট।
আর উডস বিক্রিয়ার মাধ্যমে, তাহলে দুইটা পার্ট থাকলে উডস ফিটিক, ফিডেল ক্রাফট, তাহলে টলুইন। আর শুধু উডস অ্যালকেন, ক্লিমসন বিজারণ অ্যালকেন, রোজেনমুন বিজারণ অ্যালডিহাইড। রোজেনমুন বিজারণ ভাইয়া অ্যালডিহাইড, মনে থাকবে। তাহলে এই যে বিক্রিয়াগুলা, এই যে অল্প অল্প বিক্রিয়া পড়তেছি, অনেক বেশি বিক্রিয়া পড়তেছি না। আর দুইটা বিক্রিয়া একটু দেখি, দেখো দেখো। একটা হচ্ছে তোমার, দেখো এই যৌগের নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, আর এই যৌগের নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড বা ক্লোরোবেনজিন বলে। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন তৈরি করতে চাও, কি তৈরি করতে চাও ভাইয়া? ক্লোরোবেনজিন। তো তুমি যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করো, যদি তুমি কিউপ্রাস ক্লোরাইড ইউজ করো, কিউপ্রাস ক্লোরাইড হচ্ছে Cu2Cl2, এটা হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড, আর HCl ইউজ করো, এই বিক্রিয়ার নাম হচ্ছে স্যান্ড মেয়ার বিক্রিয়া। স্যান্ড মেয়ার, কি বলছি? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন। গতকাল আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইড কিভাবে হয় সেটা দেখছিলাম, থেকে ক্লোরোবেনজিন। আচ্ছা, তো 100 ডিগ্রি কিউপ্রাস ক্লোরাইড HCl, এই বিক্রিয়ার নাম স্যান্ড মেয়ার। আবার খেয়াল করো, আবার আরেকটা জিনিস খেয়াল করো, যদি তুমি শুধু কপার ইউজ করো, এই বিক্রিয়ার নাম একটু অন্য কালি দিয়ে লিখি, শুধু কপার ইউজ করে এই বিক্রিয়াটা ঘটাও, এই বিক্রিয়ার নাম গ্যাটারম্যান বিক্রিয়া। গ্যাটারম্যান বিক্রিয়া। তাহলে স্যান্ডম্যান এবং গ্যাটারম্যান দুইটাতেই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন বা বেনজাইল ক্লোরাইড তৈরি হয়। এখানে স্যান্ডম্যান বিক্রিয়া 100 ডিগ্রি কিউপ্রাস ক্লোরাইড HCl, আর গ্যাটারম্যান বিক্রিয়ায় শুধু কপার। গ্যাটারম্যান বিক্রিয়ায় শুধু কপার ব্যবহৃত হয়। গ্যাটারম্যান বিক্রিয়ায় শুধু কপার ব্যবহৃত হয়, বেনজিনের ভিতর খাবার দিই না। আচ্ছা হ্যাঁ, এটা দেওয়া উচিত, এই যে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন চলে আসো আর দুইটা বিক্রিয়া দেখি, একটা হচ্ছে কোব বিক্রিয়া আর একটা হচ্ছে রাইমার টাইমান বিক্রিয়া। একটা হচ্ছে কোব, একটা হচ্ছে রাইমার টাইমান বিক্রিয়া। তাহলে একটা হচ্ছে কোব বিক্রিয়া আর একটা হচ্ছে রাইমার টাইমান বিক্রিয়া। কোব বিক্রিয়া তৈরি হয় স্যালিসাইলিক অ্যাসিড, কোব বিক্রিয়ায় তৈরি হয় স্যালিসাইলিক অ্যাসিড, আর রাইমার টাইমান বিক্রিয়ায় তৈরি হয় স্যালিসাইল অ্যালডিহাইড। স্যালিসাইল অ্যালডিহাইড। তাহলে কোব বিক্রিয়ায় তৈরি হয় স্যালিসাইলিক অ্যাসিড, কোব বিক্রিয়ায় তৈরি হয় স্যালিসাইলিক অ্যাসিড। এই যে স্যালিসাইলিক অ্যাসিড, এটা তৈরি হয় ফেনল থেকে। স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয় ফেনল থেকে। 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 4 থেকে 7 atm চাপ, ঠিক আছে। কোব বিক্রিয়া, ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড, 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 4 থেকে 7 atm চাপ। আর রাইমার টাইমান বিক্রিয়া যেটা, সেটা হয় 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং তৈরি হয় স্যালিসাইল অ্যালডিহাইড। তৈরি হয় স্যালিসাইল অ্যালডিহাইড। এখন আমাকে একটু বলো, যে বিক্রিয়াগুলো বুঝতে পারছি আমরা সবাই, সবাই একটু বলেন যে যে বিক্রিয়াগুলো আমি শিখালাম সেগুলো আমরা বুঝতে পারলাম কিনা? বুঝতে পারছি? বুঝতে পারছি, গুড। সবাই মেধাবী স্টুডেন্ট, সবাই খুবই মেধাবী। আমাদের গোল্ড ইয়ার্স এর ক্লাস শুরু হচ্ছে 23 ব্যাচ 2 তারিখ, 24 ব্যাচ 4 তারিখ, আর 25 ব্যাচ 7 তারিখ। মানে মোটামুটি সেপ্টেম্বরে মাথা টাথা নষ্ট হয়ে যাবে। তার আগে মোটামুটি আমি কিন্তু ফ্রি ক্লাস যা আছে সব শেষ করে দিব, যেভাবে পারি শেষ করব, ঠিক আছে। ফ্রি ক্লাস কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে, কারণ পেইড ব্যাচের প্যারা শুরু হইলে তখন ঘুমানোর টাইম পাবো না, ঠিক আছে। ফলে পেইড ব্যাচ ফ্রি ক্লাস সব আগেই শেষ। ওকে, এখন আসো কিছু শনাক্তকারী বিক্রিয়া। এখন আমরা কিছু শনাক্তকারী বিক্রিয়া দেখতে চাই। আসো,
তাহলে আমরা একটু অ্যালকিন শনাক্তকারী বিক্রিয়া, অ্যালকিন একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ আর একটা হচ্ছে বেয়ার বিকারক, বেয়ার বিকারক। তাহলে অ্যালকিন হচ্ছে ব্রোমিন আর বেয়ার, দেখো দুইটাতে ব আছে, ব, তাহলে অ্যালকিনবো। ধরো তুমি বললে যে কিনবো, কি কিনবা? অ্যাল কিনবা, যাই হোক কোনো মিনিং নাই, অ্যাল কিনবো, অ্যাল কিনবো, শুধু বো যোগ করবা। তো ব দিয়ে হচ্ছে ব্রোমিন আর বেয়ার, ক্লিয়ার? ব্রোমিন আর বেয়ার। এখন আসো অ্যালকাইন 1, অ্যালকাইন 1, অ্যালকাইন 1 এর ক্ষেত্রে কি পাচ্ছ? একটা হচ্ছে সোডিয়াম ধাতু আর একটা হচ্ছে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট আর একটা হচ্ছে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড। কিউপ্রাস ক্লোরাইডের সংকেত তোমরা জানো, Cu2 Cl2, Cu2 Cl2। তো দেখো অ্যালকাইন 1 এর ক্ষেত্রে অ্যালকাইনের লাস্টে ন আছে না, ন, আর এই এন, এনেও তো ন, তাই না? এন, ন, তাহলে দেখো সোডিয়াম এন, অ্যামোনিয়া এন, অ্যামোনিয়া এন, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড। তাহলে এই অ্যালকাইনের ন আর এন ন, তাহলে এই ন দিয়ে মনে রাখবা যে অ্যালকাইন 1 হচ্ছে সোডিয়াম ধাতু, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, আর একটা হচ্ছে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড, আর একটা হচ্ছে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড। তাহলে অ্যালকিন শিখলাম, অ্যালকাইন 1 শিখলাম। এখন দেখো মিথানল আর ইথানল শিখি। মিথানল হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, মানে স্যালিসাইলিক অ্যাসিড সহ পরীক্ষা, স্যালিসাইলিক অ্যাসিড সহ। তো এখানে এটা মনে রাখা যায় যে স্যালি হচ্ছে শালি আর মিথা মিথ্যা। তো ধরো তোমার শালি তোমাকে কোনো মিথ্যা কথা বলছে, ঠিক আছে? তোমার শালি তোমার কোনো মিথ্যা কথা বলছে, তো শালি মিথ্যা কথা বলে, শালি মিথ্যা আশা দেয়, হ্যাঁ, তুমি যা দিয়ে মনে রাখো। তাইলে মিথানল স্যালিসাইলিক অ্যাসিড। চলে আসো ইথানল। ইথানল হচ্ছে আয়োডো ফর্ম পরীক্ষা, আয়োডো ফর্ম পরীক্ষা। তাহলে কি কি বললাম? মিথানল স্যালিসাইলিক অ্যাসিড সহ পরীক্ষা, ইথানল হচ্ছে আয়োডো ফর্ম পরীক্ষা। খেয়াল করো, তুমি এবার মনে রাখলা যে ইথা আসো, ইথা একটা মেয়ে, এই ইথা আসো, আসো দিয়ে আয়োডো ফর্ম, তাহলে ইথা আসো। ইথানল শনাক্তকারী পরীক্ষা কোনটা? আয়োডো ফর্ম পরীক্ষা। ইথানল শনাক্তকারী পরীক্ষা হচ্ছে আয়োডো ফর্ম পরীক্ষা। এখন আমরা অ্যালকোহল শনাক্তকারী পরীক্ষা দেখি। অ্যালকোহল, এই যে অ্যালকোহল, OH। অ্যালকোহল শনাক্তকারী পরীক্ষা হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা একটা আছে, এরপরে PCl5 সহ, তাহলে সোডিয়াম ধাতু সহ PCl5 সহ। এছাড়া আরো আছে সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট, এই যে সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটাইল ক্লোরাইড, স্টার। তো একটা জিনিস খেয়াল করছো, সবগুলোতে দন্তীয় স আছে। সেরিক দন্তীয় স, অ্যাসিটাইল দন্তীয় স, স্টার দন্তীয় স। আর এই দুইটা তো সোডিয়াম আর PCl5, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে সোডিয়াম সহ PCl5 সহ, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যাসিটাইল ক্লোরাইড আর স্টার দন্তীয় স আছে সবগুলাতে। আচ্ছা, এইগুলা দিয়ে অ্যালকোহল শনাক্ত করা যায়। এখন একটা মজা আছে, ইথার, ইথার শনাক্ত করা যায় PCl5 দিয়ে। খেয়াল করো, অ্যালকোহলের ক্ষেত্রেও PCl5 দিয়ে শনাক্ত করা যায়, ইথারের ক্ষেত্রেও PCl5 দিয়ে শনাক্ত করা যায়। ফলে এই PCl5 ইথারের সাথে যে বিক্রিয়া দেয় অ্যালকোহলের সাথে একই বিক্রিয়া দেয় না, যেহেতু আলাদা আলাদা বিক্রিয়া দেয়, ফলে এই PCl5 দিয়ে অ্যালকোহল আর ইথারকে আলাদা করা যায়,
বা পার্থক্য করা যায়। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি অ্যালকোহল এবং ইথারের পার্থক্যকারী বিক্রিয়া কোনটা, অ্যালকোহল ইথারের পার্থক্যকারী বিক্রিয়া কোনটা, তুমি বলবা PCl5 সহ পরীক্ষা। তাহলে অ্যালকোহল ইথারের পার্থক্যকারী বিক্রিয়া হচ্ছে PCl5 সহ পরীক্ষা। অ্যালকিন ব দিয়ে ব্রোমিন আর বেয়ার, অ্যালকাইনের লাস্টে ন, আর এখানে সবগুলো এন দিয়ে। মিথানল শালি মিথ্যা কথা বলে, ইথানল হচ্ছে ইথা আসো। এরপরে চলে আসো অ্যালকোহলের ক্ষেত্রে আমরা দেখলাম, আর অ্যালকোহল ইথার পার্থক্য করা যায় হচ্ছে PCl5 দিয়ে। অ্যালকোহল ইথার পার্থক্য করা যায় PCl5 দিয়ে, অ্যালকোহল এবং ইথার পার্থক্য করা যায় PCl5 দিয়ে। ক্লিয়ার জিনিসটা? ওকে। গোল্ডিগার্সের রুটিন কবে দিব? গোল্ডিগার্সের রুটিন আশা করি যে কাল পরশুর মধ্যে পেয়ে যাবা। আসলে যেটা হচ্ছে যে গোল্ডিগার্সের রুটিনের একটা মানে খসড়া রুটিন আমার কাছে করা আছে, কিন্তু ফাইনাল রুটিনটা আসলে আমি রেডি করতে একটু বেগ পোহাচ্ছি, রেডি করতে একটু বেগ পোহাইতে হচ্ছে আমাকে, ঠিক আছে? ওইখানে একটু আমি প্রবলেম ফেস করতেছি। কারণ যে সময়টা দিতে হচ্ছে আসলে মেইন ঝামেলা তোমার বইগুলো আসতেছে। এই যে বললাম আজকে টি শার্টের জন্য গেছিলাম, ফলে যেহেতু অনেক কাজই আমি নিজে হ্যান্ডেল করি, ফলে দেখা যায় যে আমার ব্যস্ততা অনেক বেশি থাকে, এটা হচ্ছে একটা সমস্যা। বীর মুগ্ধের রুটিন ভাইয়া, বীর মুগ্ধের ক্ষেত্রে যোগাযোগের আর 2টা ক্লাস হবে, আরো 2টা ক্লাস লাগবে। তো যেহেতু কালকে একটা ক্লাস আছে, পরশু দিন একটা ক্লাস আছে, তো হয়তো কালকে বীর মুগ্ধের রুটিন দিয়ে দিব, আর কালকে পরশু হচ্ছে পেজে আরো 2টা যোগাযোগের উপর ক্লাস হবে, ঠিক আছে? গ্রুপে অ্যাড কবে করবেন? এটা মোটামুটি আমরা 31 তারিখ 1 তারিখের দিকেই গ্রুপে আসলে অ্যাড করা হবে। আমাদের গ্রুপে অ্যাড একবার লাস্টে করা হয়, তো এটা নিয়ে আমার মনে হয় দুশ্চিন্তা করার কিছু নাই। যখন আমরা গ্রুপ অ্যাড করব তখন কিন্তু আমরা বলে দিব, যে মেসেজ দিয়ে দিব তোমাদের যারা গোল্ডিগার্সে ভর্তি হয়েছে, যে তোমাদেরকে মানে গ্রুপ অ্যাড করা হবে, তোমাদের মেসেজ দিব যে তোমরা রিকোয়েস্ট দাও, তখন গ্রুপ অ্যাড করে দিব, ঠিক আছে? ওকে। মেডিকেল এক্সাম কবে হতে পারে এটা বলা একটু কঠিন। আচ্ছা ঠিক আছে, এখন আসো ফেনল। ফেনল শনাক্তকারী পরীক্ষা কোনটা? একটা হচ্ছে ব্রোমিন পানি, ব্রোমিন পানি সহ একটা পরীক্ষা আছে। এরপরে ফেরিক ক্লোরাইড সহ পরীক্ষা, FeCl3 সহ পরীক্ষা। এরপরে আসো লিবারম্যান পরীক্ষা, লিবারম্যান। তো খেয়াল করো, যদি কখনো দেখো একটা বিক্রিয়ার নাম আছে, একটু আগে আমরা বেশ কয়েকটা বিক্রিয়া পড়লাম, এগুলোকে নামধারী বিক্রিয়া বলে। কোথাও যদি দেখো নামধারী বিক্রিয়া, ওই বিক্রিয়াগুলো একটু ডিটেলসে পড়বা। তো এখানে একটা পরীক্ষা আছে লিবারম্যান পরীক্ষা। তো খেয়াল করো, এখানে একটা লাইন মনে রাখবা যে ফেনল হচ্ছে একটা মেয়ে, তো ফেনলের BF আছে, তো ফেনলের BF ওরে লিবার্টি দেয়। লিবার্টি মানে কি? স্বাধীনতা দেয়। তো অনেক বয়ফ্রেন্ড আছে না, যে একদমই কারোর সাথে মিশতে দেয় না, কথা বলতে দেয় না, ফেনলের BF ওরকম না, ওকে অনেক লিবার্টি দেয়। তো বিতে হচ্ছে ব্রোমিন পানি, এফে হচ্ছে ফেরিক ক্লোরাইড, আর লিবার্টি দিয়ে লিবারম্যান পরীক্ষা, লিবার্টি দিয়ে লিবারম্যান পরীক্ষা। এখন চলে আসো, তোমরা জানো যে অ্যালডিহাইড প্লাস কিটোন, এই দুইটাতেই দেখো যে CO আছে, আর CO মূলক যুক্ত যৌগগুলোকে বলা হয় কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ অর্থাৎ কার্বনিল যৌগ হচ্ছে কারা? অ্যালডিহাইড এবং কিটোন, দুইটা মিলে হচ্ছে কার্বনিল। কার্বনিল যৌগ শনাক্তকারী একটা পরীক্ষা হচ্ছে 2,4-DNP পরীক্ষা, 2,4-DNP পরীক্ষা। এই পরীক্ষার আরেকটা নাম আছে 2,4-DNPase। খেয়াল করো, ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, মানে কোথাও এইচটা লেখা, কোথাও এইচটা লেখে না, একই জিনিস। 2,4-DNP ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। তো এই পরীক্ষা দ্বারা ওই যৌগটা কার্বনিল যৌগ কিনা এটা বোঝা যায়। অর্থাৎ এই পরীক্ষা দিয়ে তুমি শনাক্ত করতে পারবা যে এটা একটা কার্বনিল যৌগ, অর্থাৎ এটা হয় অ্যালডিহাইড নাইলে কিটোন। কিন্তু এটা অ্যালডিহাইড নাকি কিটোন এটা বলতে পারবা না, বলতে পারবা যে এটা একটা কার্বনিল কিনা। হ্যাঁ এটা কার্বনিল, এখানে CO মূলক আছে, অর্থাৎ হয় এটা অ্যালডিহাইড নাইলে কিটোন, কোনটা তুমি জানো না, ঠিক আছে?
তো এখন তাইলে অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্য করা যাবে কিভাবে? অ্যালডিহাইড কিটোন পার্থক্য করা যাবে পার্থক্য করার জন্য যে পরীক্ষা সেটা হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা। এগুলো একটু ডিটেইলসে পড়তে হবে, পরে আমরা পড়বো। টলেন বিকারক পরীক্ষা, ফেলিং দ্রবণ পরীক্ষা, টলেন বিকারক পরীক্ষা এবং শিপস বিকারক পরীক্ষা। কি কি বললাম? ফেলিং দ্রবণ পরীক্ষা, টলেন বিকারক পরীক্ষা এবং শিপস বিকারক পরীক্ষা। তাহলে আমরা অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্য করতে পারি এই তিনটা পরীক্ষা দ্বারা, ফেলিং দ্রবণ, টলেন বিকারক, শিপস বিকারক। ওকে, তাহলে আমরা কার্বনিল যৌগ দেখলাম, অ্যালডিহাইড কিটোন। আচ্ছা, এখন একটু চলে আসো, কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ পরীক্ষা কোনটা? ধরো এই যে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তো একটা অ্যাসিড শনাক্তকারী পরীক্ষা অবশ্যই লিটমাস পরীক্ষা হবে, তাই না? অ্যাসিড শনাক্তকারী পরীক্ষা মানে না, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, ক্লাস কিন্তু শেষ, ভয় পেও না, ক্লাস শেষ আর 5 মিনিট। তাইলে কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত পরীক্ষা যেহেতু অ্যাসিড, ফলে লিটমাস পরীক্ষা দিয়ে একটা পার্থক্য করতে পারবা। আর একটা আছে 5% সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট সহ পরীক্ষা। তো খেয়াল করো, কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ, 5% সোডিয়াম বাইকার্বনেট। তো আমি 5 কার্বন দিয়ে মনে রাখতাম। কি দিয়ে মনে রাখতাম? 5 কার্বন দিয়ে মনে রাখতাম কার্বক্সিলিক অ্যাসিড, আর 5 দিয়ে মনে রাখতাম সোডিয়াম, 5% সোডিয়াম বাইকার্বনেট। তো মানে মেইন ব্যাপারটা হইতো কি, যে আমি 5 মনে রাখলে আমার মনে চলে আসতো যেটা 5% সোডিয়াম বাইকার্বনেট, আর কার্বন মনে আসলেই মনে আসতো যেটা কার্বক্সিলিক অ্যাসিডই। আমি এটা দিয়ে এইভাবে মনে রাখতাম। তো তুমি তোমার মতো করে, যদি তোমার কাছে মনে হয় যে না আমার কাছে এর থেকে বেটার ট্রিক আছে, বা মনে হয় যে এমনি আমার মনে থাকবে, তাহলে ইটস ওকে। ওকে, এইটা সাথে আরেকটা একটু দেখি, সেটা হচ্ছে হ্যালোজেন শনাক্তকারী পরীক্ষা। হ্যালোজেনের ল দিয়ে মনে রাখবা, হ্যালোজেনের এই ল দিয়ে মনে রাখবা লেসাইন পরীক্ষা। কি পরীক্ষা? হ্যালোজেনের ল দিয়ে মনে রাখবা লেসাইন পরীক্ষা। হ্যালোজেনের এই ন দিয়ে মনে রাখবা এন, সোডিয়াম ধাতু সহ পরীক্ষা। তাহলে এই ন দিয়ে এন, সোডিয়াম ধাতু সহ, ল দিয়ে লেসাইন, আর ন দিয়ে সোডিয়াম ধাতু সহ। আরেকটা মনে রাখবা সিলভার নাইট্রেট দ্রবণ পরীক্ষা, সিলভার নাইট্রেট দ্রবণ সহ পরীক্ষা। তাহলে 3টা পরীক্ষা হ্যালোজেনের দেখতেছি, লেসাইন, সোডিয়াম ধাতু সহ, সিলভার নাইট্রেট দ্রবণ পরীক্ষা। লেসাইন পরীক্ষা, সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, সিলভার নাইট্রেট দ্রবণ সহ পরীক্ষা। লেসাইন পরীক্ষা, সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, সিলভার নাইট্রেট দ্রবণ সহ পরীক্ষা। তাহলে এটা আমরা বুঝতে পারছি, একটু বলো সবাই, আশা করি বুঝতে পারছি। এখন আসো আরেকটা জিনিস দেখো, ক্লোরোফর্ম শনাক্তকরণ পরীক্ষা কোনটা? ক্লোরোফর্ম, বা আমরা এটা বলতে পারি অ্যামিন শনাক্তকারী পরীক্ষা কোনটা? কার্বিলামিন পরীক্ষা। ক্লোরোফর্ম শনাক্তকরণ পরীক্ষা কিন্তু কার্বিলামিন পরীক্ষা। এছাড়া প্রাইমারি অ্যামিন শনাক্তকারী পরীক্ষা হচ্ছে কার্বিলামিন পরীক্ষা। এখানে একটু একটা জিনিস খেয়াল করবা, এটা তো প্রাইমারি অ্যামিন, নট সেকেন্ডারি অ্যামিন, নট টারশিয়ারি অ্যামিন। সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন কিন্তু কার্বিলামিন দিয়ে শনাক্ত করা যায় না। ক্লোরোফর্ম তো করা যায়, কতে ক্লোরোফর্ম কতে কার্বিলামিন, আর নামের সাথে আছে অ্যামিন, ফলে প্রাইমারি অ্যামিন। আর অ্যানিলিন, এটা কিন্তু একটা প্রাইমারি অ্যামিন। অ্যানিলিন হচ্ছে একটা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন। অ্যানিলিন হচ্ছে একটা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন, ফলে অ্যানিলিন একটা প্রাইমারি অ্যামিন। ফলে খেয়াল করো, ক্লোরোফর্ম কার্বিলামিন পরীক্ষা দিয়ে শনাক্ত করা যায়, আর প্রাইমারি অ্যামিন কার্বিলামিন পরীক্ষা দিয়ে শনাক্ত করা যায়। অ্যানিলিনও কার্বিলামিন পরীক্ষা দিয়ে, মানে প্রাইমারি অ্যামিন মানেই তো অ্যানিলিন, একই জিনিস, মানে অ্যানিলিন একটা প্রাইমারি অ্যামিন। ফলে কার্বিলামিনের ক দিয়ে মনে রাখবা ক্লোরোফর্ম, আর অ্যামিন দিয়ে মনে রাখবা প্রাইমারি অ্যামিন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কার্বিলামিন শনাক্তকারী পরীক্ষা। ক্লোরোফর্ম, প্রাইমারি অ্যামিন, অ্যানিলিন শনাক্ত করা যায় কার্বিলামিন দিয়ে। এখন লাস্টে যেটা দেখবো সেটা হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষার নাম হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট। কি টেস্ট? অ্যাক্রোলিন টেস্ট।
না, কালকে এক্সাম হবে না, এই ক্লাসের কোনো এক্সাম হবে না, কারণ যেহেতু এটা একটা স্পেশাল ক্লাস, ফলে এটার কোনো এক্সাম আমি নিচ্ছি না। কারণ তুমি এখানে যা পড়াইছি সেটা বইয়ের মানে যখন পড়াবো বই তখন দেখবে যে এখান থেকে মিলে যাচ্ছে, কিন্তু মানে যেহেতু বিচ্ছিন্নভাবে পড়াইছি ফলে এটার এক্সাম হচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্রোনিমের সংকেত, CH2 ডাবল বন্ড CH CHO। ঠিক আছে, এখন আসো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করা যায় কোনটা দিয়ে? এই অ্যালকোহল শনাক্ত করা যায়, অ্যালকোহলের লাস্টে কি আছে বলো তো? ল দিয়ে মনে রাখবা, লুকাস বিকারক। তাহলে অ্যালকোহল শনাক্ত করা যায় লুকাস বিকারক দিয়ে, লাস্টে ল দিয়ে লুকাস বিকারক। তাহলে মানে এটা ঠিক শনাক্ত না, সরি, এটা হচ্ছে পার্থক্য। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্য করা যায় লুকাস বিকারক দিয়ে। আবার দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন, এমনি লাস্টে কি আছে? দন্তীয় ন আছে, দন্তীয় ন দিয়ে মনে রাখবা নাইট্রাস অ্যাসিড, ন দিয়ে মনে রাখবা নাইট্রাস অ্যাসিড ইজ HNO2। HNO2 কিন্তু নাইট্রাস অ্যাসিড, তাহলে নাইট্রাস অ্যাসিড দিয়ে শনাক্ত করা যায়। তাহলে এটা কি? এটা হচ্ছে লল, ওই যে তোমরা বলো না লল, লটস অফ লাফ, নাকি এটা না? আচ্ছা, লতে হচ্ছে অ্যালকোহল, লতে হচ্ছে লুকাস বিকারক, এটা হচ্ছে নতে হচ্ছে অ্যামিন, আর নতে হচ্ছে নাইট্রাস অ্যাসিড। তাহলে খেয়াল করো, ক্লোরোফর্ম, প্রাইমারি অ্যামিন, অ্যানিলিন দিয়ে হচ্ছে কার্বিল অ্যামিন শনাক্ত, মানে কার্বিল অ্যামিন মানে এই তিনটা শনাক্তকারী পরীক্ষা হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা। গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষা অ্যাক্রোলিন টেস্ট। কার্বিল অ্যামিনের সংকেত বলো তো সবাই আমাকে একটু, আমাদের আজকের ক্লাস শেষ। এখন সবাই আমার একটু কার্বিল অ্যামিনের সংকেত বলবা, সবাই একটু কার্বিল অ্যামিনের সংকেত বলো আমাকে। এটা লটস অফ লাভ, আমি তো এতদিন জানতাম যে লটস অফ লাভ। হ্যাঁ, কার্বিল অ্যামিনের সংকেত বলো। কতটা অশিক্ষিত আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আর কার্বিল অ্যামিনের সংকেত শিখো। যাও বাসায় যে কার্বিল অ্যামিনের সংকেত শিখো, আগের দিন শিখাইছি। ফাঁকিবাজ পোলাপান সব। আল্লাহ হাফেজ।